আসসালামু আলাইকুম। ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং ক্যাম্পাস টিভির উদ্যোগে আইন বিষয়ক অনুষ্ঠান আপনার ভার্চুয়াল কোর্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আইন অঙ্গনে যে বহুল উচ্চারিত যে শব্দ ভার্চুয়াল কোর্ট বা ডিজিটাল কোর্ট, এই সিস্টেম নিয়ে আজকে আমরা এর বিভিন্ন প্রসপেক্ট এবং চ্যালেঞ্জেস নিয়ে আমরা আলোচনা করব। এটাই আমাদের উদ্দেশ্য। আশা করি আমাদের আয়োজনের সঙ্গে আপনারা থাকবেন এবং আমাদের আলোচনা খুব প্রাণবন্ত হবে। এই প্রাণবন্ত আলোচনায় আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার আশরাফুল হাদি। আসসালামু আলাইকুম। আমাদের প্রসপেক্ট নিয়ে উনি আলোচনা করবেন এবং প্রসপেক্ট নিয়ে আরো আলোচনা করার জন্য আছে ব্যারিস্টার সাকিব মাহবুব। আমাদের সঙ্গে চ্যালেঞ্জেস নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন আজকে আমাদের সাইদ আহমেদ রাজা ভাই। আর চ্যালেঞ্জেস নিয়ে আরো কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ। আপনাদের চারজনকেই স্বাগতম আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির এই ভার্চুয়াল ক্যাম্পাসে। আমাদের আলোচনাটা আমরা আসলে সাজানোর চেষ্টা করব সাধারণ মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, অভিভাবকদের জন্য, এবং আমরা যখন বলবো আমরা খেয়াল রাখবো যে আমাদের সাধারণ দর্শক বেশি আইনজীবীদের থেকে। তো যাই হোক, আমার প্রথম প্রশ্ন যেটা আমি শুরু করতে চাই ব্যারিস্টার আশরাফুল হাদি স্যার, আপনাকে দিয়ে আপনি যদি আমাদের দর্শকদের জন্য খুব ছোট করে বলতেন যে ভার্চুয়াল কোর্ট কি, ভার্চুয়াল কোর্ট আসলে কি, এবং এই সংক্রান্ত কোনো আইন বা আইনগত বৈধতা ভার্চুয়াল কোর্টের আছে কিনা। আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। এখন জি বেশ কয়েক বছর আগে থেকে এটা নিয়ে আলোচনা চলছিল, যখন অনেক ধরনের ক্রিমিনাল কিছু মোকদ্দমা ছিল যেগুলো সেন্সিটিভ মোকদ্দমা, সেগুলো থেকে আসামিগুলোকে কোর্টে আনতে হবে বা না এনে আসামিকে প্রিজন সেলে রেখে হিয়ারিং করানো সম্ভব কিনা, এইটা চিন্তা ভাবনা থেকেই নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তখন থেকে এই জিনিসটা আলোচনা চলছিল প্রায় বেশ কয়েক বছর ধরে। করোনার ক্ষেত্রে এসে যখন করোনা আমাদের দেশে মহামারীটা দেখা দিল, তখন একটা চূড়ান্ত একটা সিচুয়েশন দেখা দিল যে কোর্টে কি হিয়ারিং করার সঙ্গে জীবনের নিরাপত্তা প্রশ্নটা জড়িত হয়ে গেল সবার, মহামারীতে আক্রান্ত হওয়া। কারণ এটা কাগজে কাগজে করে, হাতে হাত মিলালে, কাপড়ের করে, সব জায়গায় করে ভাইরাসটা ছড়ানো এবং নিঃশ্বাসের সঙ্গে হাঁচির সঙ্গে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই প্রেক্ষাপট থেকে চিন্তা ভাবনা শুরু হলো তাহলে এই ভার্চুয়াল কোর্টটা বোধহয় আরো তাড়াতাড়ি দ্রুত বাস্তবায়ন করার বন্দোবস্ত করা। সেই প্রেক্ষাপটে আপনার 9 মে সম্ভবত একটা রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্স জারি করেন এই ধরনের ভার্চুয়াল কোর্টগুলা বিধানগুলা করার ক্ষমতা দিয়ে আদালতকে। সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট 10ই মে সম্ভবত মোট 3টা প্র্যাকটিস ডাইরেকশন জারি করে। একটা প্র্যাকটিস ডাইরেকশন ছিল অ্যাপেলেট ডিভিশন কিভাবে ভার্চুয়াল কোর্টটা ব্যবহার করবে, সেকেন্ড প্র্যাকটিস ডাইরেকশনটা ছিল হচ্ছে হাইকোর্ট কিভাবে এই ভার্চুয়াল কোর্টটা ব্যবহার করবে বা এটা অবলম্বন করবে। আর তৃতীয় প্র্যাকটিস ডাইরেকশন ছিল, এটার নাম হচ্ছে স্পেশাল প্র্যাকটিস ডাইরেকশন। সেটা হচ্ছে আমাদের দেশে যে প্রায় 64টা জেলা কোর্ট আছে, সেই জেলা কোর্টগুলো কিভাবে এই প্র্যাকটিস ডাইরেকশনটা অবলম্বন করবে। এইটার জন্য ভার্চুয়াল কোর্টের যে পদ্ধতি সেখানে যেটা করা হলো, সেখানে হচ্ছে একটা ই ফাইলিং, অর্থাৎ আপনি নর্মাল যেটা আমরা ম্যানুয়াল ফাইলিং করতাম সেটা ফাইল না করে ইমেলের মাধ্যমে কিভাবে ফাইল করব পিটিশনটা কোর্টের কাছে, সেটার পদ্ধতি, কোর্ট সেটা কিভাবে আইডেন্টিফাই করে কোনটা কোনটা শুনানির জন্য চিহ্নিত করবেন সেটা জানানোর পদ্ধতি। আর শুনানিটা ভার্চুয়াল যে মিটগুলো, গুগল মিট, জুম, মাইক্রোসফট টিমস, এরকম বিভিন্ন ধরনের পদ্ধতিতে কিভাবে শুনানি হবে এবং কিভাবে অর্ডারটা কমিউনিকেট করা হবে সে সম্বন্ধে প্র্যাকটিস ডাইরেকশনের পদ্ধতিগুলো মোটা দাগে বলা আছে। তার তফাৎ হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের যে হিয়ারিং করার জন্য যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে মাই কোর্ট বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়। আইন মন্ত্রণালয়, A2I সবার সহযোগিতায় তৈরি হয় এবং UNDP-র একটা ভালো এখানে উদ্যোগ আছে। ওনারা মিলে A2I একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। সেই A2I প্ল্যাটফর্মের ভিতরে 64টা আমাদের যে জেলা কোর্টগুলো আছে, সেই জেলা কোর্টগুলো তাদের পিটিশনটা কিভাবে ফাইল হবে সেটা পদ্ধতি। জেলা কোর্টগুলোর জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কেউ যদি যায়, কখনো বাম পাশে একটা সেকেন্ড আইটেম বোধ হয় বাম পাশে কলমে ভার্চুয়াল কোর্ট বলে লেখা আছে, সেখানে ঢুকলে দেখা যাবে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে সেই পদ্ধতিতে করা। তো এই পদ্ধতিগুলো পাশাপাশি হাইকোর্ট থেকে যে অর্ডারগুলো ইস্যু হবে সেটা সার্টিফাইড কপি যেহেতু পাওয়া যাবে না এখন, সেই ক্ষেত্রে তার অল্টারনেটিভ কি হবে সেটার জন্য 12ই মে 2020-এ মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান স্যার একটা সুমোটো অর্ডার ইস্যু করেন। এটার নাম হচ্ছে ভার্চুয়াল কোর্ট অর্ডার নাম্বার
12/5/2020 আশুকান, সেখানে লেখা আছে, উনি বলে দিয়েছেন যে অথেন্টিকেশন অফ অর্ডারের প্রসেসটা কিভাবে হবে, সার্টিফাইড কপি কোন অবস্থায় ইস্যু হবে খোলার পরে, এবং আনটিল সার্টিফাইড কপি ইস্যু না হওয়া পর্যন্ত কিভাবে এই অথেন্টিকেটেড কপিটা ব্যবহার হবে সেটার পদ্ধতিটা উনি বলে দিয়েছেন। তো এটা আইনগত ভিত্তিতে অর্ডিন্যান্স থেকে চলে আসছে এবং অর্ডিন্যান্সের সঙ্গে হচ্ছে প্র্যাকটিস ডাইরেকশনটা। আচ্ছা, আমরা তো জানলাম যে আইনগত বৈধতাটা কি। আমি যদি এখন একটু ব্যারিস্টার সাকিব মাহবুব আপনার কাছে আসতে চাই, আমরা তো সাধারণ মানুষ, আমরা জেনে থাকি যে আমরা আইনজীবীরা কোর্টে যাই, কোর্টে আমরা দাঁড়িয়ে জজ সাহেবদের সামনে আমরা উপস্থিত হয়ে কোনো কোনো সময় মক্কেলরা উপস্থিত থাকে, তাদের উপস্থিতিতে আমরা শুনানিটা করি। ভার্চুয়াল কোর্টে আসলে মামলা দাখিলের পদ্ধতি, মামলা কিভাবে দাখিল করতে হয় বা শুনানির পদ্ধতিটা আসলে কিভাবে আমরা করে থাকি? আপনার কথাটা শোনা যাচ্ছে না সাকিব মাহবুব, আপনি একটু মাইকটা অন করে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ পাবেল ভাই। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বলেন। পাবেল ভাই, এখানে আমরা যে পদ্ধতিগুলো দেখেছি, এটা পদ্ধতিগুলো এসছে আসলে হচ্ছে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় কিছু প্র্যাকটিস ডিরেকশন দিয়েছেন, এবং প্রতিটা কোর্টে কিভাবে করে এই ফাইলিং গুলো হবে এবং কিভাবে শুনানি হবে। সো ফাইলিং প্রসিজিওর এবং হিয়ারিং প্রসিজিওর দুটারই মোটামুটি ডিটেইলে সেগুলো একটা ডিরেকশন গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে। ফাইলিং এর সিস্টেমটা অ্যাকচুয়ালি হচ্ছে যে হাইকোর্টে যেমন কয়েকটি বেঞ্চ করা হয়েছে, একটি জরুরি রিট মোশন বেঞ্চ, একটি জরুরি হচ্ছে দুটি জরুরি ক্রিমিনাল বেঞ্চ করা হয়েছে, এবং একটি কোম্পানি অ্যাডমিরালটি এটসেট্রা এরকম আরেকটা বেঞ্চ করা হয়েছে। তো মোট 4টি বেঞ্চ এখন কাজ করছে। তো এই প্রতিটা বেঞ্চের একজন করে বেঞ্চ অফিসারের ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। সেই ইমেল অ্যাড্রেসে বলে দেওয়া হচ্ছে কিভাবে সেটাকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে কিভাবে ফাইলিং গুলো করতে হবে। সেখানে হচ্ছে পিটিশনটাকে আমরা হয় আমরা স্ক্যান করে দিতে পারি, বা অথবা আমরা সেটাকে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফ করে সেটাকে পিটিশনটাকে দিতে পারি। তারপরে হচ্ছে যেই সব সাপোর্টিং ডকুমেন্টস আমরা সাধারণত দেই অ্যানেক্সার হিসাবে, সেই অ্যানেক্সার গুলোকে বলা হয়েছে যে আমরা অ্যানেক্সার গুলোকে স্ক্যান করে সেগুলোকে আরেকটা পিডিএফ এর মাধ্যমে ওটাকেও ফাইল সাবমিট করতে হবে। এবং আরেকটা যেটা জিনিস যেটা অ্যাডিশনাল, যেটা আমাদের কখনো দেওয়া লাগে না, সেটা হচ্ছে একটা আন্ডারটেকিং, যেটা এখানে যেহেতু অ্যাফিডেভিটের সিস্টেমটাকে যেহেতু ওয়েভ করা হয়েছে এবং ক্লায়েন্ট থেকে কোনো অ্যাফিডেভিট করা হচ্ছে না, সেহেতু অ্যাডভোকেট একটা আন্ডারটেকিং দিচ্ছে যে উনার জানা মতে এই ফ্যাক্ট গুলো ট্রু এবং ডকুমেন্ট গুলো জেনুইন। এটার ইমপ্লিকেশন নিয়ে আমরা হয়তো পরে কথা বলতে পারি। তারপরে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে ওকালতনামা, সেটার একটা স্ক্যান কপি আমাদেরকে দিতে বলা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা যখন স্ক্যান করে দেব তখন ওখান থেকে সেই ও আরেকটা জিনিস, সরি আমি ভুলে গেছি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে কেন আমরা মামলাটা শুনানি করতে চাই, এই মামলাটা কেন এই মুহূর্তে শুনানি করতে হবে, আর্জেন্সি বোঝানোর জন্য একটা অ্যাপ্লিকেশন সেটা আমাদেরকে সাথে দিতে হচ্ছে। সেটা 1 পাতার মধ্যে দিতে হবে। সেটা হিসেবে বলা হয়েছে যে 1 পাতার মধ্যে একটা অ্যাপ্লিকেশন, ওয়াই দিস কেস হিয়ারিং ইজ আর্জেন্ট অ্যাট দিস টাইম, এইটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং এটার ভিত্তিতে প্রথমেই এই ডকুমেন্টগুলো যখন মাননীয় বিচারপতি পাবেন, তখন হাইকোর্টের কথা বলছি অথবা চেম্বার জাজের কথা বলছি, মাননীয় বিচারপতি যখন এই আর্জেন্সি অ্যাপ্লিকেশনটা দেখবেন, উনি সেটার উপর একটা সিদ্ধান্ত নেবেন যে এই মামলাটা আসলে এখন শুনানি করতে হবেই কি হবে না, এটার সেই পর্যায়ের আর্জেন্সি আছে কি নেই, এটার উপর ভিত্তি করে উনি সেটাকে তখন একটা নির্দেশ দিবেন, যে তখন উনার যে বেঞ্চ অফিসার, কনসার্ন বেঞ্চ অফিসারকে নির্দেশ দিবেন সেটা মামলা লিস্টে দেওয়ার জন্য। তারপরে মামলা যখন লিস্টে আসবে তখন হচ্ছে বেঞ্চ অফিসার আইনজীবীকে ওই ইমেল অ্যাড্রেসে আবার একটা লিঙ্ক ফরওয়ার্ড করবেন, যে লিঙ্কটা হচ্ছে যেমন আমরা এই অনুষ্ঠানে একটা লিঙ্ক ফলো করেই এসেছি, ওরকম একটা লিঙ্ক ফরওয়ার্ড করবেন, যেটা হচ্ছে মাইক্রোসফট টিমস এর একটা লিঙ্ক ফরওয়ার্ড করবেন, এবং ওই লিঙ্ক ধরে তখন আইনজীবী সময় মতো সেটা এখন পর্যন্ত 11টার দিকে করতে বলা হয়েছে, সকাল 11টায়, তখন উনি এই লিঙ্ক ধরে উনি ঢুকে যাবেন, এবং তারপরে ওইখানে অ্যাজ ইফ একটা কোর্ট রুমের মতো ওইখানে সেট আপ থাকবে, যে যাদের মামলা ওইখানে আছে সবাই ওইখানে ঢুকে যায়। তারপরে হচ্ছে আইটেম ধরে ধরে যেভাবে আমরা হাইকোর্টে নর্মালি দেখি যে আইটেম ডাকা হয়, এবং ভার্চুয়াল কোর্টও সেভাবেই অ্যাকচুয়ালি চলছে। অবশ্য জেলা কোর্টগুলোর ব্যাপারে আমার এখন পর্যন্ত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই, বাট সিমিলার একটা ফাইলিং ইয়ার হচ্ছে। ওখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে মাই কোর্ট
আহ, যে পোর্টালটা আছে, পোর্টালটা খুব সুন্দর, ওই পোর্টাল থেকে আপলোড করা যায়। আরেকটা সিস্টেম ওনাদের ওখানেও একটা ইয়ে দিয়েছেন যে ওই প্রতিটা কোর্টে আবার ইমেল অ্যাড্রেস করে দিয়েছেন, সেই ইমেল অ্যাড্রেসও ফাইল করা যায়। আমি একটা যেটা শুনলাম এখন পর্যন্ত বেশিরভাগ আইনজীবী নিম্ন আদালতে যেটা করছেন, যেটা ওনারা ইমেলই করছেন, ওই মাইট কোডটাকে এখন পর্যন্ত হয়তো ব্যবহার করছেন না। এই সংক্রান্ত আপনাকে আরো প্রশ্ন আমি করবো, তো আমি একটু প্যানেলিস্টদের কাছে ঘুরে আসি, আমি আবার পরে আপনার কাছে আসবো। আমি একটু অ্যাডভোকেট রাজা ভাইয়ের কাছে আসতে চাই। রাজা ভাই, আপনাকে যে প্রথম প্রশ্নটা আমি করতে চাই যে এই যে ভার্চুয়াল কোর্ট আমরা এখন ব্যবহার করছি, এইটা কতটা যথাযথ বা কতটা প্রয়োজন ছিল আসলে আমাদের এখন এই সময়? দেখেন, ভার্চুয়াল কোর্টটা তো আসছে একটা সিচুয়েশনে, সেই সিচুয়েশনটা হচ্ছে হলো পাবলিক হেলথ রিলেটেড সিচুয়েশন। আমাদের বাংলাদেশে আমরা প্রথম থেকেই সজাগ ছিলাম না। আমাদের 12ই মার্চ যখন কোর্টটা বন্ধ হয়, তখন আমাদের একটা ভ্যাকেশন বেঞ্চ শুরু হয়। বেঞ্চ যখন শুরু হয়, তখন ভ্যাকেশন বেঞ্চের মধ্যে আশরাফুল কামাল এবং ওনার কম্পেনিয়ন জাজ রাশেদ জাহাঙ্গীর, মাননীয় বিচারপতি মহোদয়, ওনারা একটা 20 তারিখে প্রথম রিমোট ম্যানেজমেন্টের মাধ্যমে কেস করার একটা সুযোগ করে দেন আমাদের। সেই কেস করার সুযোগটা হচ্ছে এটা, ওনারা দুজন মিলে মামলাগুলো দেখবেন এবং যদি প্রয়োজন মনে করেন এবং যদি মনে করেন যে ওনারা অর্ডার পাস করবেন, তাহলে আমাদের টেলিফোনে ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এই প্রথম আমাদের এই কোভিড-19 সিচুয়েশনকে রেখে একটা রিমোট ম্যানেজমেন্টের মধ্যে কোর্টটা করা। আমরা আশরাফুল হাদি ভাইকে শুনছি, আমরা সাকিব থেকে খুব সুন্দর ডিসক্রিপশন শুনছি যে কিভাবে কোর্টটা চলে। বাট আমাদের এই যে ভার্চুয়াল কোর্ট বলতেছি, সেই অ্যাকচুয়ালি এটা দিস ইজ নট এ ভার্চুয়াল কোর্ট পার্টসে, এটা আমরা একটা রিমোট ম্যানেজমেন্টের মাধ্যমে বর্তমানে কোর্টটা করতে চাচ্ছি। কেন আমি বলছি এটা ভার্চুয়াল কোর্ট পার্টসে হবে না, সেটা হচ্ছে আপনি যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করবেন একটা বিচারিক ব্যবস্থায়, তখন তথ্য প্রযুক্তিটা এভিডেন্স অ্যাক্টের এবং দেশের প্রচলিত আইনের মধ্যে এটা কি সিদ্ধ কিনা সেটা আপনার দেখতে হবে। আজকে যখন আমাদের ভার্চুয়াল কোর্টের ব্যাপারে কথা শুরু হয়, তখন কিন্তু প্রথম অবস্থাতেই আমাদের খুব ব্যবহার হচ্ছিল ইন্ডিয়ান এক্সাম্পল দেওয়া। ইন্ডিয়া 2009-এ স্টেট অফ মহারাষ্ট্র ভার্সেস প্রশান্ত দেশাই, এটা রিপোর্ট হয়েছে 2003-4 এসএসসি পেজ নাম্বার 601, যেখানে বলা হয়েছে যে ডাটাবেস, এই ভার্চুয়ালিটি, এই ডিজিটাল এইজে যত কিছু ব্যবহার হবে এবং কোর্ট যেটাকে অ্যানালাইজ করবে, সেটা হচ্ছে প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল। আমাদের এখানে পিডিএফ ফরম্যাটে এখন আমরা অর্ডার পাচ্ছি, সেই পিডিএফ ফরম্যাটটাকে আমরা এখন অ্যানেক্স করতেছি, সেই পিডিএফ ফরম্যাটটাকে আবার আমাদের নিজেদের পিটিশনটা আমরা কনভার্ট করতেছি। এই পিডিএফ ফরম্যাটগুলো যে এভিডেন্সিয়ারি ভ্যালু আছে, সেটার কিন্তু কোনো আইনি বেসিস নাই, এক্সেপ্ট কাপল অফ রিস্ক, আমাদের কোর্টের এক্সিকিউটিভ অর্ডার বা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারকে দিয়ে আপনি ভবিষ্যতের একটা জুডিশিয়াল প্রসিডিংকে কিভাবে কন্ট্রোল করবেন। আপনার দেখতে হবে, আমরা কিন্তু ডিজিটাল এবং ডিজিটালাইজেশন অফ লিগ্যাল প্রফেশন ইজ নিডেড। কেন এটা নেই? এটা প্রয়োজন এই কারণে প্রয়োজন যে তথ্য প্রযুক্তি সব জায়গায় বাড়তেছে। ভাই একটা ক্লাসিক এক্সাম্পল দেই, 2000 সনে যখন মোবাইলটা মানুষের হাতে আসলো, তখন একটা পিচ্চি বক্স, ফোন আসলে শুধু লাইট জ্বলে। এখন কিন্তু ওই পার্টিকুলার ডিভাইসটা আমাদের রেডিও বলেন, টেলিভিশন বলেন, ক্যাসেট প্লেয়ার বলেন, সংবাদপত্র বলেন, আমাদের যোগাযোগ মাধ্যম বলেন, ইমেল বলেন, সবকিছু কিন্তু একটা ডিভাইস নিয়ে নিয়েছে। সো এই জন্যই জুডিশিয়ারি ডিজিটালাইজেশন করা আর আমাদের ডিজিটালাইজেশনের নামে ভার্চুয়াল ম্যানেজমেন্টে কোর্ট চালানোটা ইজ রিয়েলি ডেঞ্জারাস। এই কারণে ডেঞ্জারাস যে আমাদের ভার্চুয়াল ম্যানেজমেন্টে চললে আমাদের যে একটা শত শত বছর পুরনো প্রফেশন, সেই প্রফেশনে আমরা কিভাবে শিখি, সেই প্রফেশনে আমাদের ইন্টারাকশনটা কি। আমরা যারা ল গ্রাজুয়েট করেছি, যারা আপনার দর্শকরা, আপনার স্টুডেন্টরা শুনতেছে, ওরা যারা কালকে ল গ্রাজুয়েট করবে, ওদের সবার জীবনের প্রথম আইডিয়াটা কি যে আমরা ল গ্রাজুয়েট হয়েছি, আমাদের এনরোলমেন্ট প্রসেস কমপ্লিট হবে, আমরা কোর্টে যাব, ওরকম একটা বড় থিয়েটারে যে আমরা জিনিসটা শিখবো। আমরা কি শিখবো? আমরা প্রতিটা আইনের একটা থট প্রসেস ডেভেলপ করা শিখবো। আমরা যে এক্সচেঞ্জ করছি, আমরা যে রিয়েল লাইফ এক্সচেঞ্জ করছি কোর্টের সাথে, আমরা যে আরো 10টা লার্নের ফ্রেন্ড থেকে বুঝতেছি। দেখতে হবে ভাইয়া এই প্রফেশনের এসেন্সটা কি। এই প্রফেশনের এসেন্সটা হলো, আপনি দেখেন যে যেইখানে আমাদের সিনিয়র মোস্ট মেম্বার অফ দ্য বার, যেমন ধরেন জাস্টিস টি.এইচ. খান সাহেব, যেই জায়গায় এসে উনি দাঁড়ায়, ঠিক গতকালকের এনরোল যেটা, সে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে ওর মতন করে সাবমিশন করে।
দিস ইজ দ্য বিউটি অফ দিস প্রফেশন। আপনি অন্য কোনো প্রফেশনে পাবেন না যে যেই এখানে এরকম একটা জিরো পয়েন্টে একটা 50-60 বছরের এক্সপিরিয়েন্স লয়ার এবং গতকালকের এনরোল লয়ার একই জায়গায় এসে এনজয় করতেছে। আমরা আপনার কাছে আবার আসবো। আমি একটু প্যানেলিস্টদের কাছে ঘুরে আসি। আমি একটু ব্যারিস্টার রিজওয়ান আপা আপনার কাছে আসতে চাই। আপনি রাজা ভাইয়ের কথার সূত্র ধরেই বলতে পারেন আপনি যে আমাদের বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা এটা ডিজিটাল, এই মুহূর্তে ডিজিটাল হওয়ার কতটুকু প্রয়োজনীয়তা আপনি মনে করছেন? এটা আদৌ প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং প্রশ্নটার জন্য। এটার অবশ্যই প্রয়োজন আছে, বা এটার প্রয়োজন আসলে বর্তমান এই প্যান্ডেমিকের জন্য তৈরি হয়েছে তা না, এটা অনেক আগের থেকেই প্রয়োজন ছিল। আমার পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে আমরা এখানে যে 4 জন আছি সেটা দিয়ে কিন্তু বাংলাদেশের পুরো জুডিশিয়ারি সিস্টেম না। তো এটার যেহেতু অনেক আগের থেকেই, যেটা আমি আশরাফুল হাদি ভাই বললেন যে অনেক আগের থেকে ইউএনডিপি এটা নিয়ে কাজ করছে, কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করা দরকার ছিল, আরো আগেই শুরু করা দরকার ছিল। কারণ এটা এত নতুন একটা কনসেপ্ট এবং আমাদের সবার হাতে হয়তো ফোন আছে, কিন্তু সবার হাতে স্মার্টফোন আছে কিনা সেটা, আর থাকলেও সবাই এটার ব্যবহারে কতটুকু আমরা স্কিল বা পটু সেটাও কিন্তু জানতে হবে। আর এটা নলেজ এন্ড স্কিল ডেভেলপমেন্ট করার অপরচুনিটিটাও আমরা কিন্তু পাইনি। যারা হয়তো আমরা এখন এখানে যারা কথা বলছি তারা কিন্তু কথা বলছি, তারা জানি হয়তো কিভাবে কানেক্ট করতে হচ্ছে, বাট সবাই কিন্তু জানবে না। আর রাজা ভাই যেটা বললেন যে অ্যাবসলিউটলি কারেক্ট, যে একজন সিনিয়রের সাথে একজন জুনিয়রের আর পার্থক্যটা যেটা আমাদের কনভেনশন, সেটা এখানে নয়। সো ভার্চুয়াল কোর্ট এই সময় খুবই জরুরি, কিন্তু এটা আরো আগে থেকে পাইলট প্রজেক্ট দিয়ে পরীক্ষা করে করে এই প্যান্ডেমিকের জন্য আমরা তৈরি ছিলাম না, সো এটা হঠাৎ করেই ইমপ্লিমেন্ট হয়েছে এবং যার জন্য অনেক ধরনের মানে লুপ হোলস এটার মধ্যে রয়ে গেছে। এই লুপ হোলস গুলা আমাদের কিন্তু অনেক বড় বিপদও আনতে পারে। এবং আর যেটা হচ্ছে যে আমাদের কিছু লয়ার বেনিফিটেড হবে, কিছু লয়ার কিন্তু পিছিয়ে যাবে। আমি যদি মনে করি যে আমার বড় চেম্বার আছে দেখে ভার্চুয়াল কোর্ট ইজ ফ্যান্টাস্টিক ফর মি, এটা কিন্তু না। আমাদের হাজার হাজার লয়ার্স আছে এবং পুরো বাংলাদেশের 64 জেলা যদি চিন্তা করেন, সিএমএম কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং আজকে হাইকোর্ট ডিভিশনেও যদি আসেন, সেখানেও সবাই যদি সিনিয়র থেকে জুনিয়র সবার হাতে একটা স্মার্টফোন বা সবাই স্মার্টফোন অর কম্পিউটার স্কিলড, এটা ভেবে নেওয়াটা ভুল। আর আপনার মনে করেন আমরা তো এতদিন যেটা আমাদের সনাতন পদ্ধতি, খুব ট্র্যাডিশনাল নিয়মে কিন্তু আমাদের কোর্ট চলতো, সেখানে কিন্তু ফ্রম পিটিশন ড্রাফটিং, ফাইলিং এবং আপ টু দ্য লর্ডশিপ, এটা কিন্তু অনেকগুলো ভাগ থাকে এবং ভেরি ম্যানুয়াল। সো সেটাকে আপনি ওভারনাইট এটাকে ডিজিটালাইজেশন করে ফেলা হয়েছে, তো যার ফলে লুপহোলস গুলো দেখা যাচ্ছে এবং এই লুপহোলস গুলো ডেফিনেটলি আমরা এই প্রোগ্রামে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু আমাদের পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করা উচিত ছিল। আপনার কথার সূত্র ধরে আমি ব্যারিস্টার আশরাফুল হাদি স্যার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রথমে আপনি একটু দয়া করে বলবেন যে আসলে এখন কোন কোন দেশে আমাদের এই পৃথিবীর ভার্চুয়াল কোর্টের প্রচলনটা আছে বা শুরু হয়েছে, আমাদের আশেপাশের দেশগুলোতে আছে কিনা, এবং রিজন আপা যেই লুপহোলসের কথা বললেন যে আমাদের বেশিরভাগ আইনজীবীর এই বিষয়ে কোনো জ্ঞান বা অভিজ্ঞতা নেই, তো তাদের জ্ঞান বা অভিজ্ঞতাটা অর্জনের জন্য, বাড়ানোর জন্য কি করা যেতে পারে? এখানে সরকার বা আমাদের বার অ্যাসোসিয়েশন গুলোর কোনো দায়িত্ব আছে কিনা? জি, থ্যাংক ইউ। যে কোনো নতুন জিনিস শুরু হলে তো চ্যালেঞ্জ তো থাকবেই, স্বাভাবিক, এটা কোয়াইট স্বাভাবিক। যে যখন আগে আমরা ম্যানুয়াল ব্যাংকিং করতাম, সেখান থেকে যখন আমাদের ডিজিটাল ব্যাংকিং চালু হলো, শুরুর দিকে আমাদের খাপ খাওয়া নিতে একটু কষ্ট হয়েছে, কিন্তু এটার উপকারিতাটা অনেক লম্বা। কারণ করোনা বা কোভিড যে আজকে এসে ঈদের পরে শেষ হয়ে যাবে তা কিন্তু হয়তো আমরা কেউ বলতে পারি না। এটা নিয়ন্ত্রণ, এটা কন্ট্রোল আমাদের কাছে, এটা ভাইরাস নিয়ন্ত্রণ করছে। এটা এখন করোনার কারণে যদি যেহেতু একটা উপলক্ষ তৈরি হলো, আজকে ভার্চুয়াল কোর্ট বলেন বা যে নামেই ডাকেন বা রিমোট ম্যানেজমেন্ট বলেন, সেটা শুরু যেহেতু হয়েছে, সেটা সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো আমরা সলভ করে আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে আগায় যেতে হবে আমাদেরকে। কারণ আমাদের দেশে যদি সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ করোনা আসে বা করোনার পর অন্য আরেকটা যদি ভাইরাস আসে, ইবোলা আসে বা কিছু একটা আসে, তখন আমরা কি করব? তো যে সেটআপটা শুরু হয়েছে, সেই সেটআপটার ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো একটা একটা করে আমরা আইডেন্টিফাই করব, সলভ করে আগায় গেলে তাহলে আমাদের দেশের জন্য উপকার হবে। এই ধরনের সিস্টেম আমার জানা
মধ্যে অনেকগুলো দেশে চলে। ইন্ডিয়ার কথা তো রাজা ভাই বলেছেন, এছাড়া আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, সিঙ্গাপুরে আছে, চায়নাতে খুব ভালোভাবে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, শ্রীলঙ্কার কথা আমি জানি না, হয়তো আছে। বারের আমি মনে করি একটা বড় ধরনের দায়িত্ব আছে। আমাদের সুপ্রিম কোর্ট বার যেটা করেছে, যেমন এখানে অনেকগুলো ফেসবুক গ্রুপের ভিতরে সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দ তাড়াতাড়ি করে যখনই ভার্চুয়াল কোর্টটা হচ্ছে সেটার জন্য উদ্যোগ নিয়েছেন ওনারা। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন ওনারা। উদ্যোগ নেওয়ার পরে সেটার আবার যে তথ্যগুলা ছড়ায় দেওয়ার জন্য ওনারা কমিটির সদস্যরা অনেক উদ্যোগ নিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে ডিস্ট্রিক্ট বারগুলোতে যে চ্যালেঞ্জটা কাজ করেছে, এই যে মাই কোর্টের যে জিনিসটা, প্ল্যাটফর্মটা, সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে তৈরি করা হয়েছে। সেটা বোধহয় প্রয়োজনীয়। ডিস্ট্রিক্ট বারগুলোর দায়িত্ব, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বারের ইলেক্টেড কমিটিতে আইটি বিষয়ক একজন ইলেক্টেড মেম্বার থাকেন। উনি বা এন্টার কমিটির, আমার মনে হয় এটা একটা দারুণ সুযোগ এই সময়ে অনেক বেশি উদ্যোগ নিয়ে প্রতিটা মেম্বারের কাছে, হয় ফেসবুকের মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে হোক, বা ভার্চুয়ালি নিজেদের ভিতরে জুম মিটিং করে হোক, জানায় দেওয়া যে পদ্ধতিগুলো কি কি। কারণ ওনাদের জন্য যে ডিস্ট্রিক্ট কোর্টের জন্য যে প্ল্যাটফর্মটা করা হয়েছে, এটার ভিতরে আপাতত শুধু বেইল করা যাচ্ছে। আর হাইকোর্টে যেরকম শুধুমাত্র জরুরি বিষয় করা যাচ্ছে, ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু জরুরি বলে শব্দটা কিন্তু প্র্যাকটিস ডাইরেকশনের শব্দটা উল্লেখ করা নাই। অর্থাৎ সব বেইল মোকদ্দমায় করা যাচ্ছে। সেটা আমার চোখে পড়ে নাই কোথাও যদি লেখা থাকে, কিন্তু অ্যাটলিস্ট প্র্যাকটিস ডাইরেকশন আমার চোখে পড়ে নাই জরুরি শব্দটা লেখার কথা। তো আমার মনে হয় প্রত্যেকটা বার নিজের থেকে যদি উদ্যোগ নেয় তাহলে কিন্তু হবে। দুই একটা বার হয়তো বয়কট করেছে, আমার মনে হয় সেটা টেকনিক্যাল সমস্যা তো থাকতেই পারে, কারণ বারগুলো যদি উদ্যোগ নেয়, যেমন যেটা ইন্টারনেট কানেকশন না থাকলে কিছু করার নাই। একটু এই মুহূর্তে আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই যে কিছু কিছু বার ওরা রেজুলেশন করে আপনার বর্জন শব্দটা ব্যবহার করে তারা ভার্চুয়াল কোর্ট বর্জন করছে। এখন যখন মহামান্য হাইকোর্ট থেকে একটা আদেশ হয় এবং রাষ্ট্রপতির গেজেট আকারে যখন এটা বলা আছে যে আমাদের ভার্চুয়াল কোর্ট চলবে জরুরি বিষয়, তো বর্জন যখন তারা করে, এটা কি আসলে কোনো কন্টেম্প হতে পারে কিনা, অবমাননা হওয়ার কোনো সুযোগ আছে কিনা? টেকনিক্যালি অ্যান্সারটা ইয়েস, আবার নো। আমার কাছে মনে হয় এটা আসলে একটা নতুন জিনিস। আমার মনে হয় না কোনো কোর্ট এটাতে আপাতত কন্টেম্প করবে। কারণটা হচ্ছে একটা নতুন জিনিস চালু হয়েছে, সেটাতে অভ্যস্ত হতে, খাপ খাওয়ায় নিতে, সুবিধাগুলো আইডেন্টিফাই করতে একটু সময় লাগবে। আমি মনে করি প্রত্যেকটা কোর্টই সেটা তার সহানুভূতির সাথে দেখবে, এবং সেই সাথে লিগ্যাল আমাদের যে প্রতিটা বার আছে তারাও আমি মনে করি, যেমন সবগুলো বার 64টা বারের ভিতরে সবগুলো বার বর্জন করেনি, কারণ অনেকগুলো বার নিজেদেরকে অভ্যস্ত করে নিচ্ছে। এবং সুপ্রিম কোর্টের ভিতরেও আমি গতকালকে আমাদেরই একজন লার্নেড ফ্রেন্ড হাওর অঞ্চল থেকে ভার্চুয়ালি কানেক্টেড হয়েছেন। হ্যাঁ, ওনার ইন্টারনেটের সমস্যা করেছে, কারেন্ট আসা যাওয়া করেছে, কিন্তু এটার ভিতরে উনি শুনানি করেছেন। আজকে আমাদের মাননীয় সিনিয়র বাসমুদ্দিন স্যার হিয়ারিং করেছেন, আরো অনেকে হিয়ারিং হয়েছে। যেমন গতকালকে আমি জানি হবিগঞ্জে প্রায় 150টার মতো জামিন মোকদ্দমা অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল, যার মধ্যে 120টা প্রায় শুনানি হয়েছে হবিগঞ্জে, এবং খুব সম্ভবত তার মধ্যে 50টা জামিন আদেশ হয়েছে। তার মানে হবিগঞ্জের মতো ডিস্ট্রিক্টেও এটা পারা সম্ভব হচ্ছে। তারপরে বান্দরবনও কোয়াইট ইফেক্টিভলি করছে। এটা আস্তে আস্তে আসলে এটা কিছুটা সমস্যার কন্ট্রোল আমাদের হাতে নেই, কিছু সমস্যার নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে। টেকনিক্যাল নলেজটা না থাকলে, কিভাবে করতে হবে পদ্ধতিটা জেনে নিতে পারলে, এবং বারের যদি মেম্বারের উদ্যোগ নেন, একজন আরেকজনকে হেল্প করেন, তাহলে হয়ে যাবে, সমস্যা হবে। আমি আপনার কাছে আবার আসবো আমি একটু অ্যাডভোকেট রাজা ভাই আপনার কাছে আসতে চাই। এই যে ভার্চুয়াল কোর্টের যে কনসেপ্ট, আপনি প্র্যাকটিসের কথা বলছিলেন, আপনি নর্মসের কথা বলছিলেন, হাইকোর্ট রুলস যেটা আমাদের আছে, সেই রুলসের সঙ্গে ভার্চুয়াল কোর্টের যে কনসেপ্ট, এইটার সঙ্গে কোনো সাংঘর্ষিকতা তৈরি হয় কিনা? এটা কি সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক তো অনেক দূরের কথা। মানে আমাদের তো হাইকোর্ট রুলস সাসপেন্ড হয়ে গেল, এখন আমরা প্র্যাকটিস ভার্চুয়াল কোর্টে করছি মাত্র 11-12টা পয়েন্ট দিয়ে। এর মধ্যে আপনি চিন্তা করেন যে আমরা যে গাউনটা পড়ি সেটাও নাই। আসলে 100 ইয়ার্স একটা প্রফেশন, সেই প্রফেশনটাকে একটা প্যান্ডেমিক সামনে রেখে, একটা সিচুয়েশন সামনে রেখে রাত দিন এভাবে চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইটসেলফ ইজ ভেরি স্যাড ফর আস। দেখেন, নাম্বার বলা হচ্ছে যে এত বেল পাওয়া যাচ্ছে, এত কিছু হচ্ছে, এগুলো সব ডেভেলপমেন্ট হিস্টোরি। কিন্তু লিগ্যাল প্রফেশন, এই প্রফেশনটাকে বন্ধ করার জন্য অনেক রকম বিভিন্ন সময় বিভিন্ন চাপ হয়েছিল। আরেকটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল আমার মাথায় আসছে, দেখেন আমাদের বাংলাদেশে পলিটিক্যাল ফিল্ডটা যেভাবে কাজ করে, পলিটিক্যাল ভুল ডিসিশন, পলিটিক্যাল মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যামং দ্য পলিটিশিয়ানস,
পার্লামেন্ট রাইট টাইমে রাইট ডিসিশন না জানতে পেরে আমাদের এখানে ডিক্টেটররা চলে আসে, আমাদের এই দেশের মধ্যে 111 মতন সরকার হয়। আমি এবং আশরাফুল হাদি ভাই আমরা অ্যাক্টিভ, উই রিমেম্বার ইচ আদার, আমরা কত মামলা কত কষ্ট করে 111 এর সময় করেছি। আপনি দেখেন যদি এরকম আল্লাহ না করুক এরকম একটা সিচুয়েশন চলে আসে আর আমাদের কাছে ভার্চুয়াল কোর্ট নামে এরকম একটা এক্সাম্পল থাকে, ওরা প্রথম একটা সামরিক জান্তা এসে বা একটা ইমার্জেন্সি সিচুয়েশন এসে প্রথম কনস্টিটিউশনটাকে সাসপেন্ড করে, তারপর ফান্ডামেন্টালকে সাসপেন্ড করে। এখন যখন আমাদের কাছে ভার্চুয়াল কোর্টের কনসেপ্টটা ইন্ট্রোডিউস হয়েছে, ওরা আমাদের অ্যাপিয়ারেন্স অফ দ্য কোর্টও সাসপেন্ড করবে। এটা হচ্ছে আমার বদ্ধমূল ধারণা, যেখানে ওনারা বসে। কিন্তু ব্যারিস্টার হাদি ভাই তো বলে গেলেন যে পৃথিবীর অন্যান্য দেশে আমেরিকাতে এমনকি আমাদের ইন্ডিয়াতেও ভার্চুয়াল কোর্টের কনসেপ্টটা আছে, তো ওনারা যদি করতে পারে আমরা কেন পারবো না? ভাই আই হ্যাভ অ্যানসার ফর দ্যাট। আমি এটা অনেক চিন্তা, আপনি যেটা বললেন আমরা কিন্তু বহির্বিশ্বের সাথে তুলনা করতে পারি। আপনি আমেরিকাটার কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা কি? ফেডারেল স্ট্রাকচার। ইন্ডিয়ারটা কি? ফেডারেল স্ট্রাকচার। অস্ট্রেলিয়া ফেডারেল স্ট্রাকচার। আজকে কলকাতা থেকে আমি ব্যক্তিগতভাবে জানি সিদ্ধার্থ লাইরি আমার ফ্রেন্ড, আমি ওর সাথে গত সপ্তাহে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং এ অবজারভার হিসেবে অ্যাটেন্ড করেছি। হি ওয়াজ ডুইং এ লিজ ম্যাটার ইন কলকাতা হাইকোর্ট, আমরা একসাথে পড়াশোনা করেছি। ও যখন কলকাতার ওই পার্টিকুলার ম্যাটারটা গভর্নমেন্ট যখন ওয়েস্ট বেঙ্গল সরকার যখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দিল্লিতে ফাইল করলো, তখন কলকাতা থেকে ওর দিল্লিতে যাওয়া সম্ভব না। সো ওরা কিন্তু এই প্রসেসটাকে সাপোর্ট করবেই। আমাদের এখানে উনি যেটা বললেন, হবিগঞ্জের সিনিয়র অ্যাডভোকেট এসে ঢাকায় হাইকোর্টে প্র্যাকটিস করে না। সো অতএব এই টোটাল সার্কামস্ট্যান্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ইন্ডিয়াতে আপনার দেখতে হবে, ইন্ডিয়াতে 19 লক্ষ লয়ার, 26টা হাইকোর্ট, একটা সুপ্রিম কোর্ট, 19 লক্ষ লয়ার। আপনি জানেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের এক একটা লিভ পিটিশনের স্থায়িত্ব কতক্ষণ? 8 সেকেন্ড রিপোর্টেড। তো ওই দেশে আপনার ভার্চুয়াল কোর্ট না হলে মানুষ কিভাবে হিয়ারিং করবে? আর আপনি আরেকটা জিনিস, সাকিবরা এই প্র্যাকটিসটা খুব বেশি করে, যারা চেম্বার বেস প্র্যাকটিস করে তারা জানে ইন্ডিয়াতে একটা কর্পোরেট প্র্যাকটিস বলতে বিশাল ভাবে এটা রাইজ করেছে। আপনার অন্যান্য সময় অন্যান্য ওয়েবিনারে অনেক আমাদের বন্ধুদের এনেছেন, লয়ার বন্ধুদের, যারা ইন্ডিয়ান অনেক বড় বড় ল ফার্মের সাথে রাত দিন কাজ করে। তো ওই ফার্মের ওরা যেভাবে চায় প্র্যাকটিসটাকে রাখতে, ওরা যেভাবে দেখে, এবং ওদের যত রকম স্মল কজেস অ্যাক্ট আছে, ছোট ছোট অ্যাক্ট, কনজিউমার প্র্যাকটিস, ভাই ইউ হ্যাভ নো আইডিয়া ইন্ডিয়াতে যে কত বড় কনজিউমার প্র্যাকটিস এবং ম্যাট্রিমোনিয়াল প্র্যাকটিস। কারণ ম্যাক্সিমাম বিয়ে কি হচ্ছে? হিন্দু ম্যারেজ হচ্ছে অথবা স্পেশাল ম্যারেজ হচ্ছে। আমাদের মতন গেলাম, রেজিস্ট্রেশন হয়ে গেল, দরকার, আপনি ডিভোর্স দিতে পারবেন না, আপনার কি করতে হবে? আপনার ডিগ্রি নিতে হবে। সো ইন্ডিয়াতে এই জন্য ওই দেশে ওদের কনসেপ্টের জন্য খুব দরকার। ওরা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে গত সপ্তাহে একটা খুব ফানি ঘটনা ঘটছে। সেই ঘটনা হচ্ছে, হঠাৎ এরকম হিয়ারিং চলতেছে, হঠাৎ করে ওয়ান অফ দ্য জাজ সাহেবের ওনার ক্যামেরাটা মিউট হয়ে যায়। মিউট হয়ে যাওয়ার পর 5 মিনিট পর একটা বাথরুমের ফ্লাশের আওয়াজ পাওয়া যায়। এখন এটা ফানি স্ট্রাকচারে সবাই ভাবতেছে এটা কোন জাজ হতে পারবে যার কিছুক্ষণ পর পর টয়লেটে যেতে হয়। এবং এইটার উপর এখন একটা ওদের সোশ্যাল মিডিয়াতে একটা মানুষের কথা কুল, কে এটা এই জাজ বলছেন, কেউ জাজ বলছেন, ওরকম একটা সিচুয়েশন চলতেছে। আমরা কি আমাদের 100 বছরের প্রফেশনটা, শত শত বছরের প্রফেশনটা, যেটা এরকম সুন্দর একটা থিয়েটারে, কোর্টের থিয়েটারে, যেখানে আমরা একটা নলেজ বেসের উপর কাজ করি, যেখানে আমরা একজন একজনের সাথে শেয়ার করি, সেই শেয়ারিংটা কি আমরা বন্ধ করে দিব? রাজা ভাই, একটা প্রশ্ন আপনার কাছে এসেছে, একজন দর্শক আমাদের ব্যারিস্টার জাকের প্রশ্নটা করেছে। ক্যান ইউ প্লিজ আস্ক মিস্টার রাজা what in his view should have been done in the present scenario? Physical court, no court, something else? নো, এখানে তো আমি প্রথমেই বলেছি, জাস্টিস আশরাফুল কামাল সাহেবরা ওনারা প্রথম ডেফিনেটলি রিমোট ম্যানেজমেন্টে শুরু করেন। দেখেন আমাদের মতন দেশে আজকে কিন্তু ই ফাইলিং আই হ্যাভ নো প্রবলেম, মেইলের মাধ্যমে নোটিশ যাচ্ছে, আমার কোনো প্রবলেম নাই। আমাদের কোর্টরুমের সাথে আমরা সবাই সম্পর্কিত, আমাদের বড় বড় কোর্টরুম, আপনি কোর্টরুমের আপনি আমাদের সোফার বেঞ্চিগুলো উঠায় দেন না ভাই, সোশ্যাল ডিস্টেন্সিং আপনি আর্ম চেয়ার রাখেন না, আপনি ওখানে 10টা আর্ম চেয়ার রাখেন, আমরা 10টা লয়ারকে হিয়ারিং করি। জুডিশিয়াল ওয়ার্কটা সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন ভাই? এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা 4 জন প্যানালিস্ট আছি, একটা এফআইআর এর 4 জন আসামি। সাকিবের মামলায় বেল দিয়ে দিল, আমারটাই দিল না, সুমাইয়া পাটটা দিল না, হাবিবাইটা দিল না। আজকে ওপেন কোর্টে হলে কিন্তু জীবনে এটা সম্ভব না। আজকে যদি ভার্চুয়ালিটিতে হয়, আপনি কখন কোন আদেশ দিচ্ছেন নো ওয়ান নোজ। আমি আপনার কাছে আসবো। আপনি দেখেন আমরা যে প্যান্ডেমিক নিয়ে কাজ করতেছি, প্যান্ডেমিকের অবস্থায় যারা কাজ করতেছি, পৃথিবীতে
35টা বেস্ট টু বেস্ট সায়েন্টিস্ট অর্গানাইজেশন, বেস্ট টু বেস্ট সায়েন্টিস্টকে দিয়ে ওনারা এটার ভ্যাকসিন বের করার চেষ্টা করতেছেন। সবাই কিন্তু ল্যাবরেটরিতে করে। আর আমরা আমাদের গতকালকের এনরোল ছেলে সিনিয়র অ্যাডভোকেট, সবাই কিন্তু সবার সামনে পাবলিক কাজ করি। সো এইটাকে মাথায় রেখে আমরা যেই সিস্টেমেরই কথা বলি না কেন, ওই থিয়েটারটা রেখে আমাদের কাজ করতে হবে। আমরা আলোচনায় আরো আসবো। আপনার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমি শিওর অন্যান্য প্যানেলিস্ট এবং দর্শকরাও খুব মজা পাচ্ছে। আমি একটু সাকিবের কাছে আসতে চাই। সাকিব, পিটিশন আমরা যতটুকু জেনেছি যে ইমেলের মাধ্যমে দিতে হয়, তো ইমেলের মাধ্যমে পিটিশন দেওয়া সাবমিট করাটা কতটা রিস্কি আপনি মনে করেন, বা এটা হ্যাক হওয়ার সুযোগ আছে কিনা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে কিনা? পাওয়াল ভাই, এটা একটা লেজিটিমেট কনসার্ন। আসলে আমরা একটা ইমেলে দিচ্ছি, শুধু এটা না, আমরা যে ইমেলটা দিচ্ছি সেটা একটা জিমেল অ্যাড্রেসে দিচ্ছি। এটা কোনো জেনুইন যে এটা সুপ্রিম কোর্টের সার্ভার সেরকমও কিছু না। এটা একটা বেঞ্চ অফিসারের একটা জিমেল অ্যাড্রেসে যাচ্ছে। তারপরে সেটা বেঞ্চ অফিসার আসলে এটা নিয়ে আই এম নট ভেরি শিওর এক্স্যাক্টলি সেই পিটিশনটাকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে আমি জানি না। এটা নিয়ে ক্ল্যারিটি নাই। মাই কোর্ট যে পোর্টালটা হয়েছে সেটা সেরকম হয়তো কিছু একটা ইউএনডিপি বা সুপ্রিম কোর্ট থেকে একটা চিন্তা ভাবনা করা হচ্ছিল, বাট আমার মনে হয় দে ডিডন্ট হ্যাভ এনাফ টাইম টু রোল ইট আউট ফর দ্য সুপ্রিম কোর্ট। সো তারা যেটা নিয়ে কাজ করেছিল সেটা হচ্ছে নিম্ন আদালত, এবং সেটার জন্য তারা মাই কোর্ট সিস্টেমটা করেছে, যেখানে সরাসরি আপনি কোর্টের ওয়েবসাইটেই ডাইরেক্টলি আপনি আপলোড করবেন। সো আপনাকে ইমেলের মাধ্যমে যেতে হচ্ছে না। আই থিঙ্ক এটা একটা টেম্পোরারি মেজার হিসেবে হয়েছে, যে আপনি যে আমরা এখন যে ইমেল করছি সেই জিনিসটা একটা টেম্পোরারি মেজার। এটা আমার মনে হয় ইন দ্য ফিউচার এটাকে আপগ্রেড করে ওই ডাইরেক্ট আপলোড যে সিস্টেমটা সেটাতে আনা উচিত। আই থিঙ্ক এটা দ্যাট ইজ আলটিমেট টার্গেট। তো এটাতে আমার মনে হয় না কোনো, যদি এখন একটা কনসার্ন আছে, আমার মনে হয় এই কনসার্নটাই ভেরি ইজিলি রিকভারেবল এই বিষয়টা। কোর্ট ফিস এবং বারের ফিস যেগুলো দিতে হয় সেগুলো তো আপনার ই পেমেন্ট বা ভার্চুয়ালি দেওয়ার উপায় নাই এখনো, তো সেগুলো তো আপনার ব্যাংকে গিয়ে বা সরাসরি গিয়ে জমা দিতে হচ্ছে। তো তাহলে তো আসলে ভার্চুয়াল বিষয়টা কি রইলো আসলে? না, এখন কিন্তু কোর্ট ফিসটাকে যেটা করেছেন মাননীয় প্রধান বিচারপতি, কোর্ট ফিসটাকে বলেছেন যে আমরা যে ফি ইয়েগুলো দেই সেগুলো হচ্ছে যে আমরা খোলার যখন জেনুইনলি খুলবে তখন খোলার 72 ঘন্টার মধ্যে আমাদেরকে এই ফিস গুলো গিয়ে জমা দিতে হবে। আই থিঙ্ক দ্যাট ইজ এ ভেরি গুড ডিসিশন, কারণ এই মুহূর্তে আমরা আমাদের কোথাও এইখানে ফি জমা দিতে যাওয়াটা এটা ঠিক হতো না। তো এই যে একটা ডিসিশন নেওয়া হয়েছে সেটা একটা ইমার্জেন্সি সিচুয়েশনকে মাথায় রেখেই নেওয়া হয়েছে। এটাতে আমি এখন পর্যন্ত কোনো সমস্যা মনে করি না। আর যেহেতু ভার্চুয়াল কোর্ট জিনিসটা পার্মানেন্ট কোর্ট না, এইটা আমাদের পার্মানেন্ট লিগাল, আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে সেটাকে পার্মানেন্টলি ভার্চুয়াল করে ফেলা হয়েছে এরকম কিছু না। এটা হয়েছে একটা কারেন্ট যেই প্যান্ডেমিকটাতে আমাদের উপর নির্দেশনাও আছে এবং আমাদের উপর গাইডলাইনস আছে যে আমরা এক জায়গায় জড়ো হওয়া উচিত না, আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত। সেটাকে মাথায় রেখে আসলে একটা ইমার্জেন্সি সিচুয়েশন, সেইটার জন্য এখন যে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমার মনে হয় এই পদক্ষেপগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি অবশ্যই আছে, কিন্তু এই সিচুয়েশনের জন্য এটা খুব একটা খারাপ সলিউশন আমাদের জন্য এটা আমি মনে করি না। আমার মনে হয় এই সিচুয়েশনে আমরা অনেক সময় এই যে সিচুয়েশনে আমাদের 2-3 বছর আগে আসলে আমরা অ্যাকচুয়ালি এই কোডটাকে আমরা করতে পারতাম কিনা, হয়তো পারতাম না, হয়তো আমাদের সেই টেকনোলজিক্যাল যে অ্যাবিলিটিটা সেটা হয়তো আমাদের ছিল না বা থাকতো না। এখন আমাদের উই আর লাকি দ্যাট গত বছর 1 বছর আগে সম্ভবত একনেকে একটা প্রজেক্ট পাস হয়েছে ই জুডিশিয়ারির, এবং তখন থেকে সম্ভবত ইউএনডিপি কাজ করে যাচ্ছে গভর্নমেন্টের সাথে এবং হচ্ছে সুপ্রিম কোর্টের সাথে এই ভার্চুয়াল কোর্ট সিস্টেমটাকে একটা ফর্মাল রূপ দেওয়ার জন্য। এবং টেকনোলজিগুলো কিন্তু আগে থেকেই তৈরি হয়েছে। এই যে মাই কোর্টের যে বিষয়টা, মাই কোর্টের যে পোর্টালটা, এটা কিন্তু এখনকার তৈরি না, মাই কোর্টটা কিন্তু কোভিড সময়ের আগেই তৈরি হয়েছে। তো এগুলো আস্তে একটা ট্রায়াল বেসিসে ছিল। এখন আমরা উই আর লাকি যে এমন একটা এই সিচুয়েশনে আমরা এটাকে একটা রেডি হিসেবে একটা পেয়ে গেছি, এবং হচ্ছে যে আমাদেরকে ইউএনডিপি হেল্প করেছে, এবং সুপ্রিম কোর্টের মধ্যে অনেকে থ্যাঙ্কলেস জব করছে, যারা রেজিস্ট্রার অফিসে যারা কাজ করছেন, এরকম আমি কয়েকজনকে চিনি যারা কিন্তু এই ইনিশিয়েটিভ নিয়েছেন এবং প্রধান বিচারপতিকে সাহস দিয়েছেন যে না, আমরা
আমাদের সুপ্রিম কোর্টে আমাদের যেই টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি আছে সেটা দিয়েই আমরা এটাকে চালাতে পারবো। আমরা মাননীয় বিচারপতিদেরকে আমরা এটা ট্রেন করাতে পারবো বা তাদেরকে আমাদের নেসেসারি সাপোর্টটা দিতে পারবো। এই অনেকগুলো ফ্যাক্টর একসাথে হওয়াতে কিন্তু আসলে এই জিনিসটা সম্ভব হয়েছে, যেটা হয়তো আমরা গত বছরও পারতাম না, এর আগের বছর হলেও পারতাম না। এইবার যেটা আমরা করতে পেরেছি, এবং এটা আসলে আমাদেরকে, আমি রাজা ভাইয়ের সাথে অনেকগুলো বিষয়ে একমত, কিন্তু আমি এই জিনিসটাতে ভয় পাই না যে এইটা আমাদের লিগাল সিস্টেমকে চেঞ্জ করে ফেলছে, বিকজ আমি মনে করি যেটা একটা সম্পূর্ণ একটা টেম্পোরারি একটা মেজার, যেটা আমরা এখন এই সিচুয়েশনটা থেকে যখনই বের হতে পারবো, আমার মনে হয় আমরা আবার আমাদের যেই প্রাণবন্ত প্র্যাকটিস, ট্রান্সপারেন্ট প্র্যাকটিস, সেগুলোতে আমরা আবার ফেরত যেতে পারবো। আমি ওই জিনিসগুলোতে কনসার্ন ফিল করছি না, যদিও আমি টোটালি আই টেক রাজা ভাইস পয়েন্ট যে এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত। বাট সেটা যেটা বলছিলাম যে ইট ইজ নট এ পার্মানেন্ট রিস্ট্রাকচারিং অর চেঞ্জ ইন আওয়ার সিস্টেম, সো ইট ইজ ভেরি টেম্পোরারি। অ্যান্ড ইনফ্যাক্ট যখন ছুটিটা স্বল্প সময়ের জন্য ছিল তখন কিন্তু আমরা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে কোর্ট বন্ধ, কিন্তু যখন দেখা গেল যে না, ছুটিটা কিন্তু বেড়েই চলেছে, আরো আমাদের হয়তো থাকতে হবে, আমাদের ঈদের পরেও যে খুলে যাচ্ছে তাও হয়তো না, কারণ আমাদের আজকেও 1600 জনের পাওয়া গেছে ইনফেক্টেড। সো এটা কিন্তু ইট ইজ ইনক্রিজিং এভরি ডে, সো উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড দ্যাট ইট উইল কন্টিনিউ ফর মেবি 1 or 2 months মোর। সো এই মুহূর্তে তো আমাদের কোর্ট আজীবন বন্ধ থাকতে পারে না, আমাদের বিচার ব্যবস্থা আজীবন বন্ধ থাকতে পারে না। তো এই মুহূর্তে আমার মনে হয় এই ত্রুটিগুলো সহ আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ আপনার কাছে আসতে চাই। আমাদের এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এখন যে আমাদের ভার্চুয়াল কোর্ট, এটা কি কোনো বাধার কোনো কারণ হিসাবে দাঁড়াতে পারে কিনা, বা পেশাগত কোনো পরিবর্তন এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমি যেটা মনে করি, ভার্চুয়াল কোর্টটা আমাদের ওই যে ভ্যাকেশন বেঞ্চটা, সেটা আরো লিমিটেড আকারে যদি দেখা যায় ভার্চুয়াল কোর্ট হচ্ছে সেটাকেই রিপ্রেজেন্ট করে। আমাদের যেটা পেশাগত সেটা হচ্ছে, আমি একটা করে যদি বলি, যেমন মনে করেন আপনার কাছে কোনো ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করলো, সেটাও কিন্তু টেলিফোনে হবে, এবং আপনার টেলিকনফারেন্সিং, এবং দরকার হলে এরকম কোনো একটা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আপনি তার থেকে ইনস্ট্রাকশন নিলেন, এবং উনি আপনাকে সমস্ত কাগজপত্র ইমেলে পাঠালো, এবং সেই কাগজপত্র আপনি পিটিশন দিয়ে ফাইল করতে যাচ্ছেন। আমার যেখানে কনসার্ন যে আমরা সাধারণত ক্লায়েন্ট কনফারেন্সিং ফেস টু ফেস করি, এবং পুরোনো ক্লায়েন্ট আমাদের যেমন থাকে, নতুন ক্লায়েন্টও থাকে। এখানে এফিডেভিটের যে ব্যাপারটা আছে, সেখানে কিন্তু আমাদের অনেক একটা লেন্দি প্রসিডিওর থাকে এফিডেভিটের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে লয়ার একটা আন্ডারটেকিং দিবে অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট। আমি এই রিস্কটা নিব কিনা, আমি একটা ক্রিমিনাল প্রসিডিংসে যদি কোনো ফৌজদারি মামলা থাকে, সেক্ষেত্রে আমি আন্ডারটেকিং দিতে রাজি কিনা, এবং আমি আন্ডারটেকিং দেবো একজন ক্লায়েন্টের পক্ষে, যেটা ভবিষ্যতে একজন লয়ারকে কতটুকু বিপদে ফেলতে পারে, সেই ব্যাপারে আমাদের গাইডলাইনে যেটা বলা, মানে আমাদেরকে কোনো ক্লিয়ার গাইডলাইন দেওয়া হয়নি যে আপনি ক্লায়েন্টের পক্ষে আন্ডারটেকিং দিচ্ছেন তারপরে কি। আরেকটা হচ্ছে যে আমরা সাধারণত অনেক বুক রেফারেন্স দিয়ে কথা বলি যখন কোর্টে যাই, আমাদের সাথে আমাদের অনেক বই, সেটার ফটোকপি, কেস ল আমরা প্রেজেন্ট করি। এখন কিন্তু আমরা বাসায় সবাই, তো আমাদের সবারই বাসায় যে চেম্বার আছে, নট নেসেসারি আমাদের চেম্বার হয়তো বাইরে, সেখান থেকে কিন্তু আমাদের যে বইয়ের সাপোর্টটা, যে আইনটা কত জোরালো ভাবে আপনি মাননীয় আদালতের কাছে পেশ করতে পারলেন, আপনি উপস্থাপন করতে পারলেন, যদি আপনি সেই সাপোর্ট গুলাই যদি আপনি না নিয়ে দিতে পারেন। ভার্চুয়ালিটি তো শুধুমাত্র আপনি একটা পিটিশন, আপনি ইমেল বা রাইট, আমি সবকিছুই এফিডেভিট মানে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে দিতে বলেছে। হ্যাঁ, পিডিএফ করে, এখন পিডিএফ করার ক্ষমতা আমার ফোনে বা আমার কম্পিউটারে আছে কিনা এটা আমি জানি কিনা সেটা দেখতে হবে, আর না হলে ওয়ার্ড ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে আমাকে পাঠাতে হচ্ছে, তাও বেঞ্চ অফিসারের কাছে একটা জিমেল অ্যাকাউন্টে। সো জিমেল কতটুকু সেফ, আমার এখানে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমার যেটা সবচেয়ে বেশি কনসার্ন সেটা হলো যে, এক নাম্বার হচ্ছে কোর্ট ফিস, যেটা 72 ঘন্টার মধ্যে দিতে হবে। এখন ফিজ বা আমাদের ডিজিটাল মানি ট্রান্সফারের অনেক সুবিধা হয়েছে, কিন্তু আপনারা জানেন প্রতি হাজারে 5 টাকা বেশি দিতে হয়। তো ওরকম যদি আমাদের ফিজও করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই কস্ট একটা বেড়ে যাবে, সেটা কে দিবে সেটা চিন্তা করতে হবে। আবার 72 ঘন্টার কোর্ট খোলার 72 ঘন্টার মধ্যে যেসব পিটিশনগুলো অলরেডি ফাইলড এবং হিয়ারিং হয়েছে, সেগুলো টাকা জমা দিতে হবে। তাহলে কতশো বা কত হাজার পিটিশন এর মধ্যে হবে আমরা কিন্তু জানি না। ঈদের 1-2 মাস পরেও যে কোর্ট খুলবে, নট নেসেসারিলি।
আমি মনে করি যে এই মুহূর্তে 3টা বেঞ্চ বা 4টা বেঞ্চ না দিয়ে আরো অনেক বেঞ্চ করা যেতে পারত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বেঞ্চ অফিসারের উপরে একচ্ছত্রভাবে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আমাদের সেকশনের একটা বিশাল রোল থাকে। কোর্ট ফিজের এটা ডিসিশন যেখান থেকে হয়, বা এফিডেভিট কমিশনারের সামনে দাঁড়িয়ে আমার একটা ক্লায়েন্ট এফিডেভিট করছে, সেখানে কিন্তু আমি আন্ডারটেকিং দিচ্ছি। যেটা আমার কাছে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের যে গাইডলাইন অর্ডিন্যান্সে পড়েছে, যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি যে গাইডলাইন দিয়েছে আমাদেরকে যে প্র্যাকটিস কিভাবে করতে হবে এই ভার্চুয়াল কোর্টে, সেখানে কোথাও বলা নাই যে আর্জেন্সিটা ডিসাইড হবে কিভাবে। এটা যে একটা আর্জেন্ট ম্যাটার, এটা আমি ডিসিশন কে করবে, এটা অ্যাবসলিউটলি এটা লর্ডশিপের একচ্ছত্র আধিপত্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে কোনো কমিটি গঠন করা বা কোনো গাইডলাইন দেওয়া হয়নি যে এটা অবজেক্টিভ ম্যাটার বা সাবজেক্টিভ। এখন যদি একজন লর্ডশিপ তার আমি 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 এই বিষয়টা আমি আপনাকে একটু থামাচ্ছি। এই বিষয়টা আমি একটু ব্যারিস্টার আশরাফুল হাদী ওনাকে আমি প্রশ্ন করতে চাই যে এই যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শুনানি করছি, বিষয়টা আসলে জনগুরুত্বপূর্ণ কিনা বা বিষয়টা আসলেও আর্জেন্ট কিনা, এটা নির্ধারণ করার প্রক্রিয়াটা কি, এটা কিভাবে বা কে এটা নির্ধারণ করবে? কারণ দেশের আমরা যদি মনে করি 50,000 আইনজীবী আছে, 50,000 আইনজীবীর মধ্যে যদি 5,000 আইনজীবীও যদি ভার্চুয়াল কোর্টে ইউজড হতে চায় বা মামলা দাখিল করতে চায়, 5,000 জনই তো বলবে যে আমারটা জনগুরুত্বপূর্ণ, কেউ তো বলবে না যে আমারটা জনগুরুত্বপূর্ণ না। আর যেখানে ডলফিন শিকার জনগুরুত্বপূর্ণ হতে পারে, এর থেকে তো আরো অনেক বেশি জনগুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে আছে। আশরাফুল হাদী, আপনি কি বলবেন এই ব্যাপারে? প্রথমে আপনার জনগুরুত্বপূর্ণ যে রিকোয়ারমেন্টটা কিন্তু শুধুমাত্র হাইকোর্ট এন্ড অ্যাপিল ডিভিশনের জন্য প্রযোজ্য, ডিস্ট্রিক্ট কোর্টের জন্য না। এখানে কিছু তারতম্য আছে প্র্যাকটিস ডাইরেকশনের ভিতরে। আমরা হাইকোর্টে ধরেন আমাদের এনরোল লয়ারের সংখ্যা হচ্ছে রাফলি 9,000, শুধু ঢাকা ডিস্ট্রিক্ট কোর্টে হচ্ছে প্রায় 12,000-এর উপরে। বাকি ডিস্ট্রিক্ট কোর্টগুলো কিন্তু হিসাবে না নিয়ে কথা বলার সময় কিন্তু জেনারেলাইজ করলে কিন্তু একটু ডিফিকাল্টি তৈরি হয়। জনগুরুত্বপূর্ণ যে শব্দ বা আর্জেন্সি, জনগুরুত্বপূর্ণটা শব্দটা ব্যবহার হয় না, শব্দটা হয়েছে সম্ভবত আর্জেন্ট শব্দটা ব্যবহার হয়েছে। আর্জেন্ট শব্দটা বিচার করার ক্ষমতাটা তিনি জজ সাহেবের, যে এখানে আমরা পিটিশনটা দাখিল করব হাইকোর্টে, শুধুমাত্র সেটা ওনারই এখতিয়ারাধীন, উনি পড়ে বিচার করবে। আপনার প্রশ্ন উদাহরণ ধরে বলি, ডলফিন শিকারটা নিয়ে যদি বলেন, ডলফিন শিকার নিয়ে মামলা হয়েছে, সেদিন যদি 2টো মামলা হয়, এই 2টার ভিতরে যেটাকে জনগুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর যদি আর কেউ ফাইল না করে থাকে, একটা রিট পিটিশন ফাইল হয়ে থাকে পাবলিক ইন্টারেস্ট পিটিশন, তাহলে সেটাই জনগুরুত্বপূর্ণ হয়েছে, আর্জেন্ট হয়েছে। আর যদি 10টা হতো তাহলে সেখানটা ইট ওয়াজ এ কোশ্চেন অফ চয়েস হতে পারতো, কিন্তু আমার মনে হয় না তখন ডলফিনটার পাশাপাশি আর কয়টা হয়েছে আমার কাছে এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স আর নাই। কিন্তু জজ সাহেবের উপর আমরা সেই ভরসা রাখতে পারি, ওনার কাছে যদি 50টা মামলা ফাইল হয় হাইকোর্টে, উনি সেখান থেকে কোনটা বেছে নেবেন, কোনটাকে উনি আর্জেন্সি হিসেবে মনে করবেন, কোনটা করবেন না, সেটা নিশ্চয়ই উনি দেখবেন, সেই বিশ্বাসটা আমাদের আছে। কিন্তু তারতম্যটা একটু করে নেই, আমাদের কথা শুনে অনেকে আবার বিভ্রান্ত হবে যে এটা কি ডিস্ট্রিক্ট কোর্টের জন্য প্রযোজ্য, সম্ভবত না। ডিস্ট্রিক্ট কোর্টের প্র্যাকটিস ডাইরেকশনে কিন্তু জনগুরুত্বপূর্ণ বা আর্জেন্ট বেনাসটা কিন্তু আমার মনে পড়ে না উল্লেখ করা হয়েছে 10ই মেতে, যে শুনানি হচ্ছে, এখন অন্য কিছু তো শুনানি হচ্ছে না, ওখানে শুধু জামিন হচ্ছে, অন্য কিছু হচ্ছে না। কিন্তু আবার যে গুরুত্বপূর্ণ জামিন বা গুরুত্বপূর্ণ জামিন না, এটা কিন্তু আলাদা করা হয় নাই ওখানে। এটা আলাদা করে সম্ভব না, আমি তো জানি আসলে। হ্যাঁ, ওটা আর হয়নি আমার জানা মতে। আমি আমাকে যদি একটা সেকেন্ড আমি জাস্ট দেখে নেই, আর কোন সার্কুলারে মনে হয় না ডিস্ট্রিক্ট কোর্টে যে হিয়ারিং এর জন্য যে নোটিশটি ইস্যু হয়েছিল এক্সটেনশন, সেখানে কোনো গুরুত্বপূর্ণ বা জনগুরুত্বপূর্ণ কোনো আইসোলেশন বলে না করেছিল। এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড যে জিনিসটা খেয়াল করেন, আমাদের অর্ডিন্যান্স হয়েছে 10ই মে, আজকে হচ্ছে 18 মে, 8 দিন না, 9 মে অর্ডিন্যান্স হলো, 10ই মে প্র্যাকটিস ডাইরেকশন হলো। আমি 8 দিনে তো এটা রাতারাতি ইমপ্রুভ হয়ে যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। তো 8 দিনে আমি কেমন করে এক্সপেক্ট করবো? 8 দিনের ভিতরে মাত্র 5টা কর্মদিবস গেছে বর্জ্য, 5 কর্মদিবস আমি কিভাবে এক্সপেক্ট করবো যে এটা রাতারাতি একটা ম্যাচিউর লেভেলে চলে যাবে? এটা সময় দিতে হবে। এটা গেল 1 নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, পৃথিবীর যেখানেই ভার্চুয়াল কোর্টের সিস্টেমটা আছে, সেটা কিন্তু কখনোই সাবস্টিটিউট অফ যে ফিজিক্যাল হিয়ারিং না ওই সেন্সে। এই ভার্চুয়াল কোর্টের সিস্টেমটা সব দেশে হচ্ছে একটা টেম্পোরারি মেজার। অর্থাৎ যখন প্যান্ডেমিক, আজকে যদি ঢাকা জজ কোর্ট বা পিরোজপুর জজ কোর্ট যদি হঠাৎ করে ভূমিকম্প হয়, আল্লাহ মাফ করুক, তাহলে তো আমার কোর্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু ভার্চুয়াল কোর্টের সিস্টেমটা যদি সেট আপ হয়, তৈরি হয়, মানুষ অভ্যস্ত থাকে, মাঝে মাঝে প্রয়োগ হয়,
তখন যেটা হবে, যদি কোনো কারণে একটা ভূমিকম্পে যদি একটা বিল্ডিং ধসেও যায়, আমার কোর্টটা চালু রাখার বন্দোবস্ত থাকবে, একটা অলরেডি মেকানিজম থাকবে। বিল্ডিংটা এবং কাগজপত্র খোঁজার জন্য আমার অত ওয়েট করতে হবে না, সেটা তৈরি হতে আমার বছরখানেক সময় লেগে যেতে পারে। ইমাজিন রানা প্লাজার মতো একটা ঘটনা ঘটলো, খোদার মাফ করে যদি একটা দুর্ঘটনা ঘটে, তো এই সিস্টেমটা পাশাপাশি সাইড বাই সাইড থাকলে যেটা হবে, এটা হবে সাপ্লিমেন্টাল বা কমপ্লিমেন্টারি টু দ্য মেইন হিয়ারিং। মেইন হিয়ারিং এর সাবস্টিটিউট কোনো দেশে কখনো ভার্চুয়াল কোর্ট এখন পর্যন্ত হয়ে ওঠেন লিগ্যাল প্র্যাকটিসে। তাহলে কি আপনি সাজেস্ট করতে চান যে যখন যখন এই মহামারী চলে যাবে বা এই করোনা চলে যাবে, রেগুলার কোর্ট যখন বসবে, ইউজুয়াল বেঞ্চেস এর সঙ্গে একটা ভার্চুয়াল কোর্ট ইউজুয়ালি থাকতে পারে? আপনি কি এরকম ভাবে আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় একটা অপশন রাখার সুযোগ হতে পারে। যে যে লয়ার মামলাটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, একটা মামলা যেটা খুবই জরুরি শুনানি করার দরকার, কিন্তু যিনি অ্যাডভোকেট উনি হতে পারে সে শহরে, এটা যদি আজকে জেলা জজ কোর্ট হয়, সে জেলা জজ কোর্টের বাইরে কোনো কারণে অবস্থান করছেন, হতে পারে উনি জেলা জজ কোর্ট থেকে ঢাকা এসেছেন চিকিৎসার জন্য, ওনার পরিবারে কেউ আছে, উনি এখন ওয়েট করছেন ওনার জন্য। এখন এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ শুনানি করা, তাহলে ভার্চুয়াল কোর্ট সিস্টেমের অপশনটা থাকলে যেটা হবে, ওনার পক্ষে ঢাকা থেকে শুনানি করে কিন্তু পিরোজপুর ওনার পক্ষে শুনানি করাটা সম্ভব হওয়ার সুযোগটা থাকবে, অপশনটা থাকবে। এতদিন আমরা কিন্তু 10 তারিখের আগে আমরা অপশন লেস ছিলাম, 8 দিন আগে আমরা অপশন লেস ছিলাম, এখন একটা অপশন থাকছে আমাদের কাছে এই ধরনের ক্ষেত্রে শুনানি করা। এটাকে আমি রিমোট হিয়ারিং বলতে পারেন বা ভার্চুয়াল হিয়ারিং বলতে পারেন। আবার আসবো স্যার, আমরা আবার আসবো। আমি একটু অ্যাডভোকেট রাজা ভাই আপনার কাছে একটু আসতে চাই আমি আরেকবার। আপনার কথাতেই আমরা শুনছিলাম বা আমরা এটা বুঝি যে আইনজীবীরা, আমি রাজা ভাই নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে, আইনজীবীরা কোর্টে যায়, কোর্টে গিয়ে তারা একজন আরেকজনের কাছ থেকে শেখে, আপনি যেটা বলছিলেন। তো আমরা প্রায় মাননীয় বিচারপতিদের আমাদেরকে বলতে দেখি, অনেক কোর্টে দেখা যায় যে ওনারা কিছু কিছু আইনজীবীকে তিরস্কার জানায় যে ঠিক মতন ড্রাফটিং না হওয়ার জন্য, কপি পেস্ট করার জন্য, এবং অনেকে আমরা দুষ্টুমি করে বলে থাকি যে 4 তলার বারান্দা থেকে আমরা প্রিন্ট করে নিয়ে এসেছি। তো এই ভার্চুয়াল কোর্টের ফলে কপি পেস্টের প্র্যাকটিসটা কি বেড়ে যাওয়ার সুযোগ কি রয়ে যাচ্ছে কিনা, আরো বেশি বেড়ে গেল কিনা, আমাদের শেখার জায়গাটা কি কমে আসলো কিনা? ভাই তাহলে আমি আই স্টার্ট ইন এ ডিফারেন্ট ওয়ে। আমাদের একটা ওয়ার্ড নিয়ে খুব ডিবেট হচ্ছিল যে জনগুরুত্বপূর্ণ, আমাদের ওরকম কোনো ওয়ার্ড হয় নাই। আমাদের যেই ওয়ার্ডটা বলা হয়েছে অতীব জরুরি, আমাদের যেই কেসগুলো করতে বলা হয়েছে এগুলো অতীব জরুরি। দর্শকরা আছেন, স্টুডেন্টরা আছে, দিস ইজ অতীব জরুরি। এখন অতীব জরুরি ডেফিনেশন কিন্তু 36 ডে থেকেই বলা আছে যে ভেকেশন টাইম, সিচুয়েশনাল কি কি মামলাগুলো আমরা শুনবো, যেমন বেইল ম্যাটার, তারপর আপনার ধরেন ইনকাম ট্যাক্সের ম্যাটার, গভর্নমেন্ট এখন পেমেন্ট নেবে, ব্যাংক এখন পেমেন্ট নেবে, এলসি ম্যাটার, তারপর হচ্ছে আপনার যে কোনো ধরনের ব্যাংক গ্যারান্টি ম্যাটার, সেগুলো সব অতি গুরুত্বপূর্ণ ম্যাটার। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস আমার না অ্যাড্রেস করলেই না, সেটা হচ্ছে সাকিবও বলছে, আমাদের হাদি ভাইও বলছেন, ওরা বলছেন যে ভার্চুয়াল কোর্টটা কোনো পার্মানেন্ট মেজার না। ভাই আপনাদের একটা জিনিস সবার বুঝতে হবে, টেকনোলজি সবসময় সুই হয়েই আসে, কিন্তু যখন যায় তখন ওরা সম্পূর্ণ পুরো ব্যাপারটাকে দখল করে নেয়। আপনি যখন নোকিয়া সহ অন্যান্য আরো 50টা কোম্পানি খুব ভালো টেকনোলজিক্যাল ব্যবসা করছিল, যখন আইফোন আর স্যামসাং এর স্মার্টফোন চলে আসে, ওদের আর কোনো অস্তিত্ব থাকে না। আমাদের কথা হচ্ছে আমরা যখন এই ধরনের কোনো স্কোপ খুলবো না যেখানে আমাদের এইজ ওল্ড প্রফেশন, সেটাকেই চ্যালেঞ্জ হয়। আর এইজ ওল্ড প্রফেশনের চ্যালেঞ্জের জন্যই আপনার যে প্রশ্নটা, যে একটা ছেলে বা একটা ছেলে যে ল পড়েছে, যে লয়ার হবে, তার শিখা, তার যে কোর্টের মধ্যে প্রবলেমগুলো, তার যে ড্রাফটিং স্কিল। দেখেন আমি এটার জন্য বলতে গেলে একটা ডিফারেন্ট এক্সাম্পল দিই। আমাদের সবার কাছে এখন পেট্রোল গাড়ি আছে, আমরা পেট্রোল গাড়ি দিয়ে যাচ্ছি। আমি পেট্রোল গাড়ি দিয়ে যেতে যেতে হঠাৎ শাহবাগে এসে পেট্রোল নিতে ঢুকলাম। পেট্রোল নিতে ঢোকার পর পেট্রোল পাম্পের লোকটা আমাকে বলল, পেট্রোল বলতে পৃথিবীতে কিছু নাই, আপনার এখন ইলেকট্রনিক গাড়িতে উঠতে হবে। আপনি একটা ইলেকট্রনিক গাড়িতে উঠে ইলেকট্রনিক গাড়ি আপনাকে চালিয়ে নিয়ে চলে যাবে। যেটা এখন আমরা সবাই জানি যে ইলেকট্রনিক গাড়ি আসছে, ব্যাটারিতে গাড়ি চলে, খুব তেলই লাগে না, ব্যাটারি 2 বছর 5 বছর পর চার্জ করলে। আমি ইলেকট্রনিক গাড়িতে ওঠার পর আমি দেখলাম আমি গাড়ি চালাতে হচ্ছে না, উল্টো গাড়ি আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় যাব। ভার্চুয়াল কোর্ট টেকনোলজি ডিপেন্ডেন্ট হলে আজকে লয়াররা যখন একটা প্রবলেম পাচ্ছে, লয়াররা যখন একটা কেস পাচ্ছে, ও রিসার্চ করে কিছু বের করা লাগছে না। আজকে টেকনোলজি ওকে বলে দিবে ওর কি ধরনের রেমেডি আছে, কি ধরনের রেমেডি নাই। আর এটার মধ্যে আরো বিউটিফুল একটা এক্সাম্পল দিই। দেখেন আমাদের প্রতিটা সাবজেক্ট ম্যাটারের মধ্যে আমাদের বিভিন্ন সার্কামস্ট্যান্সিয়াল, পলিটিক্যাল, সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং এ অনেক সময় অনেক রকম জাজমেন্ট হয়।
উইথ ডিউ রেসপেক্ট টু দ্য অনারেবল জাজেস। আমাদের হঠাৎ করে একটা জাজমেন্ট দিয়ে অ্যান্টিসেমিটরি বেলের প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেল। আর সেটা কিন্তু অ্যান্টিসেমিটরি বেলের প্র্যাকটিসটার অথার জাজ যিনি ছিলেন অ্যাপেলেট ডিভিশনে, উনি কিন্তু কোনো জাজমেন্ট লিখেন নাই। উনি কি করছেন, ইন্ডিয়ার 7-8টা পপুলার জাজমেন্টকে কোট করে উনি বলছেন সিন্স দোজ জাজমেন্ট হ্যাভ সেড, আমিও একই মত করলাম। কিন্তু উনি এটা ভাবলেন না ইন্ডিয়ান ওই প্রতিটা জাজমেন্ট যেই আইনগুলোতে দেওয়া, সেই আইনগুলোতেই আগাম জামিনের প্রভিশনটা নিষেধ করা আছে। এই জন্য সুপ্রিম কোর্টও বলছে যে আগাম জামিন দেওয়া যাবে না। আর ওই জাজমেন্ট গুলো রং কোট করে আমাদের দিয়ে দিল। আমি মনে করলাম যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে গেলাম, আমরা আমাদের ডিজিটালাইজড হয়ে গেল আমাদের প্রফেশন, সবকিছু এখন ভার্চুয়ালিটিতে হয়। একবার যখন শুরু করেছি সেটা কন্টিনিউ করবে। এখন হাদি ভাইয়ের কথা মতন একটা অপশন থাকা দরকার। কিছুদিন পর হাদি ভাইয়ের পরের জেনারেশন বলবে 5টা অপশন, আমার পরের জেনারেশন বলবে 20টা অপশন, একসময় এসে বলবে পুরো কোর্ট প্রিমাইসিসটাই ভার্চুয়াল। তখন কি হবে ভাইয়া, আমি একটা অ্যান্টিসিপেটরি বেলের পেপার পাবো, আমি এটা আমার স্ক্যান করব, আমাকে অ্যাপস থেকে বলে দিবে এই 5টা জাজমেন্টের কারণে তোমার অ্যাপ্লিকেশন ইজ নট মেনটেনেবল। ডু ইউ কল দিস প্রফেশন? আমরা কি সেদিকেই যাচ্ছি? আজকে আমরা একটা সার্ভিস ম্যাটার পাবো, উনি ওই সার্ভিস ম্যাটার পেলে স্ক্যান করে দিব, স্ক্যান করে দেওয়ার পর কিছুক্ষণ পর আমার অ্যাপেই বলবে যে তোমার রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। আজকে একটা মজার কথা বলি, সুমাইয়া রাও আছে এখানে, 2001 সন, আমার সিনিয়র আমাকে একটা মামলা ড্রাফট চেক করতে পাঠালেন লেট ডক্টর জহির স্যারের কাছে। আমি 6টা-7টা খুব কষ্ট করে ড্রাফটিং করে এখান থেকে সেখান থেকে কপি করে দিচ্ছি 6টা গ্রাউন্ড। তারপর স্যার 6টা গ্রাউন্ড একটানে কেটে স্যার 4 লাইনের একটা গ্রাউন্ড বললো। আমার টোটাল একটা রিট পিটিশন একটা মাত্র গ্রাউন্ড। আপনি জানেন অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত, তৎকালীন অ্যাপিলেট ডিভিশন, বাঘামারা অনারেবল জাজেস, ওনারা পর্যন্ত কাজ করতে পারলেন না, গভর্নমেন্ট একটা ওয়ার্ড বলতে পারলেন না। দ্যাট ইজ দ্য বিউটি অফ প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা থেকে কি আমরা আস্তে আস্তে চলতেছি? আমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাছে চলে যাচ্ছি? আমরা কি আমাদের হার্ড প্র্যাকটিস, বেঞ্চ এন্ড বার? মজার কথা কি, কোন লয়ার আপনি আমাকে ভালো বললেন আমি ভালো লয়ার হব না, আমার সিনিয়র আমাকে ভালো বললো আমি ভালো লয়ার হব না, আমার 3টা বন্ধু আছে, আমার 3টা বন্ধু আমাকে ভালো লয়ার বললো আমি ভালো লয়ার হব না। যখন বার আমাকে বলবে সাইদ আহমেদ রাজা ইজ এ ভালো লয়ার, দেন অনলি আই বিকাম এ ভালো লয়ার। জানেন একটা লয়ারের সবচেয়ে বড় সাকসেস কোথায়? আমার এই 21 বছরের ওকালতির জীবনে সবচেয়ে বড় সাকসেস, আমি একটা মামলা করে আসলাম, খুব সুন্দর আর্গু করলাম, আমি বেরোচ্ছি, ক্লায়েন্ট এসে বললো স্যার আপনার কাছে একটা কার্ড আছে? গতকালকে যেই ছেলেটা পাশ করে আসবে সেই ছেলেটা একদিন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট হবে না? ওর তাহলে ধারণা থাকবে যে আমাদের এখানে ভার্চুয়ালিটিতেও সিনিয়র অ্যাডভোকেট হওয়া যায়, যেখানে আমি 1-to-1 কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট কারোর সাথে করলাম না। আমরা একটা রিট নিয়ে কোর্টের কাছে যাই, কোর্টকে আমরা যত রকম কনভিন্স করার চেষ্টা করি যে এটা ফান্ডামেন্টাল রাইটস, কোর্ট সমস্ত ডকুমেন্ট দেখি বলে ইটস নট ফান্ডামেন্টাল রাইটস। আমরা এক্সচেঞ্জের মাধ্যমে, কথা বলার মাধ্যমে এটাকে আমরা ডেভেলপ করি, আমরা ডেভেলপ করে নিয়ে যাই যে দিস ইজ ফান্ডামেন্টাল রাইট। একটা কোয়েরি আছে আমার খুব দ্রুত যেতে হবে। একটা কোয়েরি আছে যে 2-3 বারই প্রশ্নটা উনি লিখেছেন যে ভার্চুয়াল কোর্টে কি হাইকোর্টে আগাম জামিন হচ্ছে কিনা বা কবে চালু হতে পারে? কারণ আপনার তো আগাম জামিনে তো কোর্ট সারেন্ডার, কোর্টের জুরিসডিকশনে যেতে হবে, এখানে তো কোর্টের কোনো জুরিসডিকশনই নাই। এখানে তো আমরা বসে আছি কাইন্ড অফ, আপনি যদি ভার্চুয়াল কোর্টের 8টা-10টা ক্যামেরায় দেখেন তাহলে মনে হবে এটা সিসিটিভি ক্যামেরায় বসে আছেন ভাই। আজকে আমি 3টা মামলা হিয়ারিং করেছি and I really appreciate যে আমার ক্লায়েন্টের একটা বেনিফিট হয়েছে, কিন্তু কথা I do not like it. This is not the profession যেটার লাভ এবং এফেকশনে আমরা সবাই থাকি। আপনার কাছে আবার আমি একটু সাকিব মাহবুবের কাছে আসতে চাই। অনেক জায়গায় আমরা শুনেছি, অনেক ফেসবুক পেজে বা সরাসরি আমরা শুনেছি যে প্র্যাকটিসটা আসলে এই ভার্চুয়াল কোর্ট প্র্যাকটিসটা আসলে শুধুমাত্র এলিট ক্লাস লয়ারদের জন্য, শুধুমাত্র এলিট ক্লাস লয়ারদের জন্য। আপনি কিভাবে এটা ব্যাখ্যা করবেন? আপনি কি বলবেন? পাগল ভাই, আমার ভিউটা অন্যরকম। আমার ভিউটা হচ্ছে যে একটা হাসপাতাল যখন হয়, হাসপাতালটা ডাক্তারের না, বাট সেই হাসপাতাল মালিকের না। আমাদের যে আদালত, আইন আদালত, সেটা আমারও না, জজ সাহেবদেরও না, সেটা একটা বিচার প্রার্থীর। আদালতে যাওয়ার হাসপাতালটা যেমন রোগীর জন্য, আদালতটা হচ্ছে একটা বিচার প্রার্থীর জন্য। সেখানে আমার সুবিধা অসুবিধা থাকতে পারে, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ জাজ আমার সুবিধা অসুবিধা থাকতে পারে,
বাট আমাদের এই যে আমরা কোর্টের যারা অফিসার বলতে আমি জজ সাহেবদেরকেও ইনক্লুড করছি, যারা হচ্ছে আমরা এই বিচার কাজের সাথে যারা যুক্ত, আমাদের দায়িত্বটা হচ্ছে সেটাকে কিভাবে বিচার প্রার্থীদের কাছে বিচারটাকে পৌঁছে দেওয়া যায়। এখন এই মুহূর্তে আমরা সেই বিচারটাকে ফিজিক্যালি পৌঁছে দিতে পারছি না, সো আমাদেরকে সেটা অনলাইনে পৌঁছে দিতে হচ্ছে। এখন এটা সব জায়গায়, এটা আপনার এখন আপনি বাজারে যাচ্ছেন কম, কারণ আপনি মোবাইল থেকে আপনি আপনার গ্রোসারি ডেলিভার করাচ্ছেন, আপনি এখন আপনি কাপড় চোপড়ও কিনছেন, আপনি পিপিও কিনছেন, আপনি এটার জন্য আপনি এখন হচ্ছে এই অ্যাপ ডাউনলোড করেছেন এবং আপনি এগুলো অ্যাপের মাধ্যমে করছেন। আপনি এখন অন্যান্য অনেক সেবাই আপনি এখন মোবাইলে নেওয়ার চেষ্টা করছেন। আপনি এমনও শুরু হয়েছে এখন যে মানুষ হাসপাতালে ডক্টরের কাছে দেখাতে যেতে চাচ্ছে না অন্যান্য কারণে, যারা ধরেন দাঁতের ব্যথা এটসেট্রা, তারা কি করছে, তারা এখন কয়েকটা হাসপাতালে করছে যে তারা বলছে যে আমাদেরকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন, কনসালটেশন ফি আমরা ভিডিওতে আপনাদেরকে কনসালটেশন দিব। এই সার্ভিসটা শুরু হয়ে গেছে, কারণ তাদের দায়িত্ব হচ্ছে যে আমরা রোগীদের কাছে যেতে হবে, রোগীরা কষ্ট পাচ্ছে বা রোগীরা হচ্ছে বঞ্চিত হচ্ছে, তাদেরকে সামহাও এই সেবাটা দিতে হবে। তো আমার মনে হয় এদিক দিয়ে আমাদের সুবিধা অসুবিধা থাকতে পারে, আমাদেরকে সেগুলোর সুবিধাগুলোর সাথে মানিয়ে নিতে হবে নিজেদেরকে, এবং তারপরে বিচার প্রার্থীদের কাছে বিচারটা পৌঁছে দিতে হবে। এখন প্র্যাকটিক্যাল, এটা তো থিওরিটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল কথায় আসি। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে আমাদের প্রবলেমগুলো কি। এখানে এলিট আর নন এলিটের কিছু নাই, এখানে হচ্ছে আপনার দরকার হচ্ছে আপনার দরকার এখন স্ক্যান করা একটা ডকুমেন্ট, আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য স্ক্যানারের প্রয়োজন হয় না, স্ক্যান করার জন্য আপনি মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করতে পারেন, সেই অ্যাপ থেকে আপনি স্ক্যান করতে পারেন। আপনার ইনফ্যাক্ট এটা সম্পূর্ণ শুনানিটা আপনি একটা কম্পিউটার ছাড়াও করতে পারেন। আপনি যদি অ্যাপটা ডাউনলোড করতে পারেন, সেই অ্যাপ থেকে আপনি স্ক্যান করতে পারেন, স্ক্যান থেকে পিডিএফ করতে পারেন, সবই মোবাইলে করা সম্ভব, এবং সেখান থেকে আপনি ইমেলও করতে পারেন টোটাল জিনিসটাই। এবং হিয়ারিং যেই সফটওয়্যারের মাধ্যমে হবে, মাইক্রোসফট টিমস বা জুম যেটাই হোক, সেটাও আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন। এবং আমাদের এক বন্ধু মোবাইলেই শুনানি করেছেন, এটার ছবিও আমরা দেখেছি, সম্পূর্ণ মোবাইলে উনি একটা শুনানি করেছেন, মোবাইলে ওনার ভিডিওটা আসছে। ইনফ্যাক্ট এখন রিজওয়ানা আপা মনে হয় এখন মোবাইলে আছে। তো এইটা টোটাল জিনিসটা একটা স্মার্টফোনের মাধ্যমেও সম্ভব, যেটা স্মার্টফোনের দাম বাংলাদেশে 5,000-6,000 টাকায় যে স্মার্টফোনটা পাওয়া যায়, সেটা দিয়ে আপনি এটা করতে পারেন। এটার জন্য এলিট হওয়ার কোনো প্রয়োজন নাই। 5,000-6,000 ইজ ইউর অনলি ইনভেস্টমেন্ট। এটা থেকে আপনি একটা ফ্রি অ্যাপ ডাউনলোড করবেন, সেখানে স্ক্যান করবেন, সেখান থেকে পিডিএফ করবেন, সেখানে ইমেল করবেন। এখানে এলিট নন এলিটের কিছু নাই। এখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের অভ্যাস নাই, সেটাই হচ্ছে মেইন প্রবলেম। এবং এইটার জন্য এটা কোনো দোষের বিষয় না, আমাদের যে অভ্যাস না এটা কোনো দোষের বিষয় না। অবশ্যই আমাকে এখন পর্যন্ত 20-25 জন আমার বন্ধু ফোন করেছেন, আমি নিজেও ফোন করেছি। আমি যখন জানতাম না তখন আমি আমার বন্ধুকে ফোন করেছি, জিজ্ঞেস করেছি যে কিভাবে করতে হয়, সে আমাকে গাইড করেছে। আমি এখন আরো 30 জনকে গাইড করেছি, আরো 30 জনকে গাইড করছে, আরো একজন কিন্তু আরো 30-35 জনকে গাইড করতে পারবে। এখানে বার অ্যাসোসিয়েশনেরও ভূমিকা আছে এখানে, যে তাদের যারা সদস্য তাদের কাছে সেই নলেজটা পৌঁছাচ্ছে কিনা, সেই সিস্টেমগুলো কি, সেই অ্যাপগুলো কি, এইগুলো যদি সুন্দর করে পৌঁছানো যায়, আমার মনে হয় এটাতে আমরা মানিয়ে নিব। আমরা সবকিছুতেই কিন্তু মানিয়েছি, অনলাইন কোর্স দিচ্ছে। এখন কিন্তু আমরা কোর্টে ওই জুনিয়র পাঠাই না সবসময়, আমরা কিন্তু ফোনে অনেক সময় দেখে নেই। অ্যাপেলেট ডিভিশনে স্পেশালি, অ্যাপেলেট ডিভিশনে আপনার লাইভ কজ লিস্ট আপডেট হয়। আগে আমরা একটা জুনিয়র পাঠিয়ে বসে রাখতাম ওইখানে, যে মামলা কখন ধরবে 3-4টা আইটেম আগে আমাকে ডাকতে হবে। এখন কিন্তু আমরা মোবাইলে অ্যাপের মাধ্যমে, কিন্তু অ্যাপও লাগে না, ওই ওয়েবসাইট, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গেলে অ্যাপেলেট ডিভিশনে কত আইটেম চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু টেকনোলজির সাথে মানিয়ে নিচ্ছি। ইনফ্যাক্ট আমার ক্লার্ক ডাউনলোড করেছে গত বছর, সে আমাকে বললো যে আমি অ্যাপেলেট ডিভিশনের মামলা দেখতে হয় দেখে আমি একটা স্মার্টফোন কিনেছি। তো তার স্মার্টফোনটা অবশ্যই 2-3 হাজার টাকা, 4,000 টাকার বেশি না। সে স্মার্টফোন কিনেছে কেন? কারণ সে অ্যাপেলেট ডিভিশনের আইটেম লিস্টটা দেখতে চায়। সে তার ওই পুরনো ফোনটা ছেড়ে দিয়ে সে একটা স্মার্টফোন কিনেছে। এটা তো খুব, আপনার এডিট হওয়া লাগে না এটার জন্য। এটা হচ্ছে আপনার আপনি সময়ের সাথে আপনাকে নিজেকে বদলে নিতে হবে, আর না হলে আপনার বন্ধুদের সাহায্য নিতে হবে। আমরা আমরা একটা অদ্ভুত প্রফেশন, যে প্রফেশনে আপনি কমিউনিটি কে আপনি হেল্প করাটাই হচ্ছে ধরে নেওয়া হয় যে এটাই স্বাভাবিক। ডাক্তারদেরকে সবসময় একসাথে থাকে না, একসাথে হেল্পও করতে পারে না, কিন্তু লয়াররা কিন্তু উই আর টুগেদার। এবং আমরা একজন আরেকজনকে, অনেক বন্ধুর কাছ থেকে ফোন আসে, একটা ফরম্যাট দাও, একটা এই কোন কোর্টে গেলে ভালো হবে এই মামলাটা। আমরা কিন্তু এই নলেজ শেয়ারিং গুলো আমরা যতটুকু করি, সেটা কিন্তু অন্য কোনো প্রফেশনে আমার মনে হয় না এত ভালোভাবে হয়। সো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে সহজ, এই নতুন টেকনোলজিতে অ্যাডপ্ট করা। আই থিঙ্ক এটা আসলে এলিট নন এলিটের কিছুই নাই। সো ইট ইজ ভেরি মাচ ম্যাটার অফ প্র্যাকটিস। আচ্ছা, আমি ব্যারিস্টার আশরাফুল আলম স্যার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ঠিক আছে, এলিট না যদি হয়ে থাকে, আমাদের ভার্চুয়াল কোর্টের প্র্যাকটিসের কারণে সাধারণ বিচার প্রার্থী যারা আছে
তাদের কি খরচ বা কি বলে বেশি হয়ে যাওয়ার বা খরচ বেড়ে যাওয়ার বা ফিসের মাত্রা বেড়ে যাওয়ার কি কোনো সম্ভাবনা বা সুযোগ কি থাকছে কিনা? আপনার প্রশ্নের দুটো অংশ, একটা ফিজ একটা খরচ। ফিজ বাড়ার আমি কোনো কারণ দেখি না, যৌক্তিক কোনো কারণ দেখি না। খরচ বাড়বে কি বাড়বে না আমি এখনো শিওর না, মাত্র 8 দিন গেছে। খরচ গভর্নমেন্ট ফিজ তো বাড়ায় নেই। এখন আপনি বলতে পারেন যে কিছু বেসরকারি ফিজ থাকে, যেমন কিছু কিছু ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, যেমন আমাদের হাইকোর্টে কোন মামলাটা গুরুত্বপূর্ণ, কোনটা লিস্টে আসবে কোনটা আসবে না সেটা প্র্যাকটিস ডাইরেকশনে বলে দেওয়া আছে। জজ সাহেব ডিসাইড করবেন এবং বিও আমাদেরকে নোটিফাই করবে। কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের যে প্র্যাকটিস ডাইরেকশন সেখানে আমার চোখে পড়ে নেই কোন মামলাটা লিস্টে আসবে কোনটা আসবে না সেটা কিভাবে নির্ধারণ হবে। আমি যেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের লয়ার থেকে শুনতে পেয়েছি যে সেখানে পেশকারের সঙ্গে যোগাযোগ করতে হয়, সে পেশকার ডিসাইড করে দিচ্ছে হচ্ছে, এটা ঠিক কিনা জানি না। তো এই জায়গায় বোধহয় কিছু ক্ল্যারিটি আসার দরকার আছে। এই ক্ল্যারিটিটা আসলে আমি মনে করি এই জায়গাটায় মানুষের যে একটা টেনশন কাজ করছে কোন মামলা লিস্টে আসলো আসলো না সেটা, কিন্তু আদারওয়াইজ আমি আসলে এখানে খরচ বাড়ার বা ফিস বাড়ার আমি কোনো যৌক্তিক কোনো কারণ দেখি না। আমি মনে করি যা আছে তাই থাকবে। একটা খরচ হতে পারে, সেটা হতে পারে কিছু যার হয়তো বাসায় কম্পিউটার একেবারেই নাই, সম্ভাবনা খুব কম কিন্তু একদমই নাই, এরকম যদি কারো থাকে তাকে হয়তো একটা কম্পিউটার হয়তো কিনতে হতে পারে, এখন কম্পিউটার দাম কম। যার বাসায় কোনোদিন ইন্টারনেট নাই তার হয়তো মোবাইল ডাটা ইউজ করতে হতে পারে, অথবা একটা তার হয়তো আশেপাশে মহল্লার 4-5 জন মিলে হয়তো একটা প্রিন্টারের বন্দোবস্ত রাখতে হতে পারে। কিন্তু এই প্যান্ডেমিক যেহেতু এসেছে, মানে যে কারণে এটা করার প্রেক্ষাপটটা বুঝতে হবে যে এই 8 দিন হলো বা এটা সামনে কি হবে আমরা কেউই জানি না, ভাইরাস নিয়ন্ত্রণ করবে। আমাদের হাইকোর্টে জজ সাহেবদের বেশিরভাগই বয়স 50-এর উপরে। আমরা সবগুলো লয়ারেরই কাজই হচ্ছে মোটামুটি সেডেন্টারি, বসে থাকা আর কোর্টে বিভিন্ন দৌড়াদৌড়ি করা। অ্যাভারেজ আপনি দেখবেন ভাইরাস আসার প্রথম 2 থেকে 3 সপ্তাহ 1 মাসের ভিতরে কিন্তু লয়াররা আক্রান্ত হয়নি। আমরা কিন্তু গত কয়েকদিনে কিন্তু বেশ কিছু লয়ার আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। এবং আমাদের যেহেতু পেশাটা হচ্ছে কাগজ, আমাদের হাত থেকে ক্লার্কের হাত, ক্লায়েন্ট এসে সই করছে, পিটিশনার, আমি একবার হিসাব করে দেখেছিলাম প্রায় সম্ভবত 7টা কি 8টা লেয়ারে কাগজ হস্তান্তর হয়। ক্লায়েন্ট ওকালতনামা সই করে দেয়, একটা হস্তান্তর হয়, ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া হয়, সেটা দ্বিতীয় হস্তান্তর হয়, ক্লার্কের গিয়ে এটা এফিডেভিট সেকশনকে এফিডেভিট করা নিয়ে আসে, সেটা তৃতীয় হস্তান্তর হয়, জুনিয়র ড্রাফট করে সিনিয়র দেখে দেয়, সেটা চতুর্থ হস্তান্তর হয়, বেঞ্চ অফিসের কাছে হস্তান্তর করা হয়, তখন হয় 5ম লেভেল হস্তান্তর হয়, জজ সাহেবের কাছে যাচ্ছে 6ষ্ঠ হস্তান্তর হচ্ছে, জজ সাহেব অর্ডার পাস করার পরে যখন আবার সেকশনে যাচ্ছে তখন হচ্ছে 7ম হস্তান্তর হচ্ছে, আর সেকশন থেকে যখন সার্ভিসে যাচ্ছে তখন হচ্ছে 8ম লেভেল হস্তান্তর হচ্ছে। 8টা লেভেলে যদি কাগজ হস্তান্তর হয় এটা ভয়াবহ লেভেলে বাস করার একটা সম্ভাবনা আছে এই করোনাটা। আর এখানে বেশিরভাগ সিনিয়রদেরই বয়স, এক একটা সিনিয়র লয়ার, এক একটা জজ সাহেব, প্রত্যেকটা অ্যাডভোকেট অনেক টাকা পয়সা খরচ করে এতদূর এসেছেন পড়াশোনা করে, জীবনগুলো তো বেঘরে হারানোর জন্য আসেন নাই। এই করোনা যখন নিচ্ছে, কে সিনিয়র কে জুনিয়র, কার শক্তি আছে কার শক্তি আছে না কারোর দিকে তাকাচ্ছে না, ডান বাম না তাকায় সে একদম পাগলা ঘোড়ার মতো মানুষের জীবন নিয়ে নিচ্ছে, প্রতিটা দিন কিছু না কিছু মানুষের মৃত্যু হচ্ছে। সেখানে আমাদেরকে কিছু অবশ্যই সতর্কতা বন্দোবস্ত না নেওয়া ছাড়া আমাদের আসলে উপায় নাই, কারণ আমরা না হলে মূল্যবান মেধা, দেশ এবং রাষ্ট্র আমরা হারাতে বাধ্য হব। সেজন্য আমাদেরকে সতর্কতাগুলো মেনটেন করতে হচ্ছে। সেই প্রেক্ষাপটে 8 দিনের মাথায় সমস্যা থাকতে পারে, সেটা আস্তে আস্তে আমরা উতরাতে পারবো, কিন্তু এটাও আমি বুঝি আজ হোক কাল হোক পরশু হোক একসময় না একসময় এই করোনাটা যখন উতরে যাবে তখন আমরা আবার ঠিকই হয়তো নর্মাল কোর্টে আসতে হবে। কিন্তু সেই ফাঁকে ফাঁকে ভার্চুয়াল কোর্টে আরো কিছু ডেভেলপমেন্টের সুযোগ আছে ভবিষ্যতে। যেমন আমাদের কোর্টগুলোতে দেখবেন কাগজের স্তূপ জমে স্টোর হয়ে আছে, সেই স্টোরগুলো কিন্তু ক্লিয়ার করা যাচ্ছে না। ভার্চুয়াল কোর্টের ভিতরে যদি ভবিষ্যতে সরকার এবং আমাদের সুপ্রিম কোর্ট যদি ওসিআর যেমন অপটিক্যাল ক্যারেক্টার রিডিং সফটওয়্যারের মাধ্যমে সমস্ত ডকুমেন্টসগুলোকে যদি ওনারা স্ক্যান করে আর্কাইভিং করে ফেলতে পারেন তাহলে কিন্তু আমাদের স্টোরেজ স্পেসগুলো উন্মুক্ত হয়ে যাবে, নাম্বার 1 সুবিধা। সেকেন্ড সুবিধা হচ্ছে জজ সাহেব কোনো মামলায় এই ধরনের কোনো ইস্যু এসেছে কিনা বা এই ধরনের কোনো পিটিশন অতীতে ফাইল হয়েছিল কিনা বা একই লোকের বেশি মামলা কোনো ভুল তথ্য দিয়েছে কিনা, অনেকে তথ্য গোপন করে অন্য কোর্টে গিয়ে মামলা করে, সেটা ওসিআর এর মাধ্যমে যদি ডাটাগুলো আর্কাইভিং করা হয় সেই ডেটাবেস থেকে জজ সাহেব কিন্তু চেক করে বের করতে পারবেন কেউ তথ্য গোপন করে মামলা করেছে কিনা। তৃতীয়ত হচ্ছে আমাদের স্বাধীনতা পূর্ববর্তী অনেক ডাটা হাইকোর্টে আছে, কারণ আমাদের হাইকোর্ট ছিল পাকিস্তান আমল থেকেও হাইকোর্ট ছিল, তো সেই ডাটাগুলো কিন্তু হারা যাচ্ছে যেগুলো আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের অংশ। তো ওসিআর ভার্চুয়াল কোর্ট যদি আরো বেশি অ্যাডভান্সড হয় তখন যেটা হবে সেই ডাটাগুলো আর্কাইভিং করতে পারলে আমাদের স্টোরেজ উন্নত হবে এবং আমাদের জুডিশিয়াল হিস্ট্রিটা রিটেইন করতে প্রিজার্ভ করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে এবং জজ সাহেবের মামলা ডিসপোজাল করতে গিয়ে ডাটা খুঁজে পাওয়াটা অনেক সহজতর হওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে সম্ভাবনার সুযোগ দেখি, সমস্যা থাকবে, সমস্যাগুলো আমি মনে করি উত্তরণ যাবে, আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি।
আমি আমি দু একটা কমেন্ট আমি একটু পড়তে চাই। অ্যাডভোকেট তাপু হাকিম ম্যাডাম উনি বলছেন ট্র্যাডিশন শুড অলওয়েজ বি প্রায়োরিটি। একটা প্রশ্ন এসছে আপনার কাছে ব্যারিস্টার আশরাফুল হাদি, প্রশ্নটা করেছেন মোদাসসির হোসেন। খুব সংক্ষেপে আপনি উত্তরটা দিবেন কাইন্ডলি, আমাদের হাতে সময় একদম কম। ডু ইউ থিঙ্ক acts like Evidence Act needs to be amended, particularly for court proceedings being conducted by court of first instances? এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি। কেন পড়েনি? প্র্যাকটিস ডাইরেকশনে লেখা আছে যে কয়টা জিনিস প্র্যাকটিস ডাইরেকশনে কভার করা নাই সে কয়টা জিনিস নর্মাল আইনে যেভাবে লেখা আছে সেভাবেই হবে। এভাবে জিনিসটা আপাতত গ্যাপটা ফিল আপ করা আছে। এখন পর্যন্ত এভিডেন্সের কোন অংশটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে কিনা সেটা আমার দেখার সুযোগ হয় নাই, কিন্তু প্র্যাকটিস ডাইরেকশন রেফারেন্স দিয়ে বলতে পারবো, যেহেতু ওনার কোশ্চেনটা হচ্ছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স নিয়ে। সো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স নিয়ে প্র্যাকটিস ডাইরেকশনে স্পষ্ট লেখা আছে, যেটা এই প্র্যাকটিস ডাইরেকশন লেখা নাই সেই অংশটা নর্মাল আইন অনুযায়ী প্রযোজ্য হবে। আচ্ছা, আমরা খুব দ্রুত দিতে চাই, একটু আমরা রাজা ভাইয়ের কাছে একটু আসতে চাই যে আমাদের তো আসলে মেনে নিতেই হবে সিস্টেমটা, কিন্তু তারপরেও বৈষম্যের কি কোনো সুযোগ, যারা অপেক্ষাকৃত দুর্বল আইসিটিতে, তাদের জন্য বৈষম্যের কোনো সুযোগ কি তৈরি হয়ে যাচ্ছে কিনা ধীরে ধীরে? প্রতিদিন হচ্ছে এবং মানুষের মনে সাসপিশন বাড়ছে। আমাদের জুডিশিয়ারির কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ট্রান্সপারেন্ট এবং ফেয়ারনেস থাকছে না। এই ফেয়ারনেসের মাধ্যমেই বৈষম্যটা নষ্ট হচ্ছে। এটা বলতে যে আরেকটা জিনিস বলবো, যেটা হলো আশরাফুল হাদি ভাই বললেন যে ভার্চুয়াল কোর্ট এবং ডিজিটালাইজেশন অফ জুডিশিয়ারি ইজ নট দ্য সেম থিং। আমরা ডিজিটালাইজেশনের জন্য সবাই ওপেন হার্ট, আমাদের সবার হৃদয় অনেক ভালো বড় করে খোলা, বাট ভার্চুয়াল কোর্ট সিস্টেমটা উই ডোন্ট সাপোর্ট। কারণ আমরা যখন একটা ক্যামেরা বদ্ধ অবস্থায় আমি আমার কেস অল্প সীমিত সময় বলতেছি, উইদাউট দ্য হেল্প অফ মাই জুনিয়র, উইদাউট দ্য হেল্প অফ বার, সেই প্রসেসটাকে আমরা কোনো রকম ভাবে সাপোর্ট করছি না। এই মোদাসসির সাহেব যে প্রশ্নটা করেছিলেন, আমাদের এভিডেন্স অ্যাক্ট, কোন এভিডেন্স অ্যাক্টে আমাদের যা ডিজিটাল আছে কিছু অ্যাডমিসেবল এভিডেন্স না। আমরা সিসিটিভি ক্যামেরায় ক্রিমিনাল কেসে যেগুলো প্রডিউস করা হয় সেগুলো কিন্তু কোর্ট এগুলোকে কখনো আপনার কোলাবোরেশন করতে পারে না, এগুলোকে দাঁড়িয়ে বলতে পারে না, তাহলে কিন্তু পুরো কেসের মোটিভটাই অন্য হয়ে যাবে। যেমন ধরেন, কারণ আমি 302 আমি স্ট্যাপ করলাম, কিন্তু যখন সিসিটিভি ক্যামেরাটা হলো আমি আসলাম, আপনি আমাকে ছাতি দিয়ে মাথায় বাড়ি দিলেন, সার্ডেন প্রভোকেশন হয়ে গেল, 302 থেকে আমি বের হয়ে গেলাম, রাইট? সো এই জন্য আমাদের এই এভিডেন্স গুলো দেখানো যায় না, আমাদের অবশ্যই এই এভিডেন্স গুলো চেঞ্জ করতে হবে। আর এরপরও আরেকটা কথা হচ্ছে হলো বৈষম্য এই কারণে হবে যে আমরা এমন কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি না যে ভবিষ্যতের জেনারেশনের জন্য যে সবাইকেই আমরা ডিজিটাল পদ্ধতিতে নেব। আমাদের ডিজিটালাইজেশন দরকার আছে, আমাদের তথ্য উপাত্ত দরকার আছে, আমাদের স্টোর কিপিং দরকার আছে, আমাদের রেকর্ড কিপিং দরকার আছে, বাট ইট ডাজ নট মিন যে আমরা আমাদের টোটাল এই জুডিশিয়াল ম্যানেজমেন্টটা আমরা এই শত বছর পুরনো যে এই বেঞ্চ এন্ড বারের রিলেশনশিপ ডেভেলপ করা, এই আমাদের কোর্টের লয়ারদের যে আমরা একসাথে কাজ করার, আমাদের যে সাকিব যেটা বলছিল, আমাদের যে একসাথে কাজ করার যেই পরিবেশটা, সেটাকে আমরা হারাতে চাই না। আর এই জন্যই এই পার্টিকুলার প্রসেস যতদিন থাকবে অযথা মানুষ পলিটিক্যালি, আমি যেটা মনে করি অনেক পলিটিক্যালি সেন্সিটিভ কেস বাংলাদেশে চলে, অনেক পলিটিক্যালি সেন্সিটিভ ক্রিমিনাল কেস চলে, সেই সমস্ত কেসে আসামি পক্ষ চাবে যে ডিলে করতে, 1 মিনিটের মধ্যে ভার্চুয়াল অ্যাপ্লিকেশনে নিয়ে চলে গেলাম, 2 দিনের মধ্যে একদিনে 20টা সাক্ষী শেষ করলাম, 2 দিনে 40টা সাক্ষী, পরের দিন জাজমেন্ট দিয়ে দিলাম, এটা দ্রুত বিচার হলো না। আর আরেকটা কথা মনে রাখতে হবে সবার, ক্লাসিক এক্সাম্পল, জাস্টিস মাস্ট বি সিন। যতক্ষণ পর্যন্ত বিচার দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত ইউ ডোন্ট কল ইট এ বিচার। আজকে কিন্তু এটা বিচার দেখা যাচ্ছে না, এটা আমরা সব উপলব্ধি করছি। আমি আই নিড টু সি রিয়েল লাইফ, আমি কি বললাম, আমি কেন বললাম, কেন আমার আসামি মার্ডার করার পরও জামিনযোগ্য, অপরাধ করেছে সেইটা প্রমাণ, ওই এক্সারসাইজটা আমাদের সবার জন্য বজায় রাখা খুব দরকার। আপনাকে ধন্যবাদ। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, জাস্টিস মাস্ট বি সিন। আমরা প্রায় শেষে, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা আমাদের বিজ্ঞ প্যানেলিস্টদের কাছ থেকে আর 2 মিনিট করে আমরা সময় পাবো, সবাই 2 মিনিট করে আমরা আমাদের ক্লোজিং স্পিচ দিব। তো আমরা সব শেষে আমরা সবার প্রথমে আমরা শুরু করবো ব্যারিস্টার সাকিব মাহবুব, আপনাকে দিয়ে। সাকিব মাহবুব, 2 মিনিট আপনার সময়। ধন্যবাদ তাল ভাই। আমি আসলে সব মোটামুটি বলেই ফেলেছি। জাস্ট শুধু একটা মানে প্রসপেক্ট নিয়ে যেহেতু আমাকে বলতে বলেছেন, আমি
একটু প্রসপেক্ট নিয়ে বলি, আমরা এখন পর্যন্ত কি করেছি, আমরা হাউ উই হ্যাভ ইউজ টেকনোলজি। আমি ভার্চুয়াল টু ভার্চুয়াল কোর্টে থাকছি না। রাজা ভাই যেটা বলেছেন, দের ইজ এ ডিফারেন্স বিটুইন ভার্চুয়াল কোর্ট অ্যান্ড ডিজিটালাইজেশন। ইট ইজ মানে ভার্চুয়াল কোর্ট ইজ পার্ট অফ ডিজিটালাইজেশন, বাট ইজ নট জাস্ট ভার্চুয়াল কোর্ট। ডিজিটালাইজেশনের অনেকগুলো অ্যাসপেক্ট আছে, যেমন ফর এক্সাম্পল আমরা 2011-12 সালের দিকে অনলাইন কজ লিস্ট দিয়েছি, সুপ্রিম কোর্টে করেছি। এখন এই জিনিসটা রোল আউট করা উচিত, প্রতিটা কোর্টে আমাদেরকে নিম্ন আদালতগুলোতেও আসলে অনলাইন কজ লিস্টটা থাকা উচিত। নিম্ন আদালতে যদি আপনি যান, দেখবেন যে ওখানে একটা রেজিস্টার বইয়ের মধ্যে কজ লিস্টটা থাকে, সেটা দেখার কোনো উপায় নেই, কোনটার পরে কোনটা ধরবে, কোন মামলা, কোনো সিরিয়াল নাই, কিছু নাই। পেশকারের উপর নির্ভর করে, পেশকারকে আপনি আমি এটাগুলো লাইভে বলতে চাই না যে কিভাবে আসলে কোন মামলা আগে হবে কোন মামলা পরে হবে, সেগুলো কিভাবে ডিসাইড করা হয়, ওটা সম্পূর্ণ পেশকারের উপর ডিপেন্ড করে, এন্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ডিজিটালাইজেশন করলে কিন্তু এই জিনিসগুলো অনেকগুলো প্রবলেম থেকে আমরা পেতে পারি। তারপর একটা ধরেন আমরা এখন এই যে আমরা সিদ্দিক এন্টারপ্রাইজে একটা ইয়েলো কজ ডে, শুধু সিদ্দিক এন্টারপ্রাইজ না, আর 2-1টা সার্ভিসও আছে, যেগুলোর জন্য কারণে আমরা বদলতে আমরা এখন পুরো কজ লিস্ট আমাদেরকে দেখতে হয় না। সেগুলো কিন্তু তারা আমাদের জন্য টেকনোলজি ইউজের মাধ্যমে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের কোন মামলাগুলো আজকে লিস্টে এসছে সেগুলোর একটা তালিকা তৈরি করে দিচ্ছে প্রতিদিন সকালে, প্রত্যেকটা লয়ারের জন্য তারা এটা করতে পারে। এবং এরপরে আমাদের কি কি প্রসপেক্ট থাকে আসলে, এরপরে আমরা এটাকে ফর এক্সাম্পল ই ফাইলিং জিনিসটা এখন ইন্ডিয়াতে রাজা ভাই জানবেন অনেকগুলো হাইকোর্টে এখন ই ফাইলিং এর ব্যবস্থা করা হয়েছে। মানে ইটস নট ম্যান্ডেটরি, বাট আপনি ই ফাইলিং ইচ্ছা করলে করতে পারেন। ই ফাইলিং অনেক দিক দিয়ে কিন্তু আপনাকে ঝামেলা থেকে করবে, যে আপনি বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়। তার চেয়ে আপনি যদি আপনার ক্লার্ককে ট্রেন করতে পারেন বা আপনার জুনিয়রকে ট্রেন করতে পারেন যে হি উইল ডু দ্য অল দ্য স্ক্যানিং এন্ড এভরিথিং, সে আপনাকে সেটা ই ফাইলিং করে ফেলতে পারে। তারপরে যেমন আমরা এর মধ্যে আমি একটা কথা মনে পড়ে গেল, এই যে আমরা আমাদের যার সাথে জাজমেন্ট লিখতে অনেক সময় লাগে, এটা আমাদের জন্য অনেক সময় ভোগান্তির বিষয় হয়ে দাঁড়ায়। তাদেরও অনেক কাজের চাপ থাকে, সো ওনাদের উপরও দোষ দিয়ে লাভ নেই। এখানে যেমন এমআর হাসান সাহেব, বিচারপতি এমআর হাসান সাহেব যেটা করতেন, উনি দুই পক্ষরই পিটিশনের কপি ওয়ার্ড ফাইলটা পেন ড্রাইভে নিয়ে নিতেন, বলতেন যে বিওর কাছে পেন ড্রাইভটা দিয়ে যান। উনি কি করতেন, ওনাদের যে লয়ারদের যে আর্গুমেন্ট গুলো উনি থেকে পিটিশন থেকে তুলে সুন্দর কপি করে উনি ওনার জাজমেন্টে পেস্ট করতেন, বা সেটাকে যেভাবে উনি ইচ্ছে উনি এডিট করতেন, অনেক সময় বাঁচাতেন এটা করে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে ই ফাইলিং এর সাথে সম্ভব, যেগুলো করা। তারপরে হচ্ছে ধরেন ইউজ অফ ভিডিওস ইন ট্রায়ালস, আমি বলছি না ভার্চুয়াল ট্রায়াল, আমি বলছি রিয়েল ট্রায়ালের মধ্যে ইউজিং ভিডিওস। যে কারণে ধরেন আপনি একটা সাক্ষী একটা কথা বলছে, সেটা একভাবে লেখা হচ্ছে, কিন্তু সাক্ষী পরে বলছে যে না আমি তো এভাবে এটা বলি নাই, বা আমি যেটা লিখেছি বিচারক সেটা সেভাবে ঠিকভাবে লেখে নাই। আমরা এগুলো বলার কিন্তু জায়গা থাকে না। তারপরে যখন কনফেশন 164 সেকশন 164 যে কনফেশন গুলো দেওয়া হয়, এগুলো অনেক সময় এসে যে কনফেশন দিচ্ছে সে পরে এসে বলে যে না আমি এটা রিট্রাক্ট করতে চাই, এটা আমি দেইনি, আমাকে জোর করে করা হয়েছে, আমাকে মারধর করা হয়েছে, তারপর আমি দিয়েছি জোর করে, এটসেট্রা। এই জায়গাগুলোতে যদি আমরা ভিডিও বা অডিও রেকর্ডিং এর ব্যবস্থা করতে পারি, বা এটা অবশ্যই আমাদের এভিডেন্স অ্যাক্টকে চেঞ্জ করতে হবে। এভিডেন্স অ্যাক্ট চেঞ্জ করার জন্য কিন্তু প্রপোজাল ল মিনিস্ট্রিতে পড়ে আছে অনেক দিন ধরে, এটা আমি পার্সোনালি জানি, বিকজ আমি ইউএনডিপিতে ছিলাম যখন ইউএনডিপি এই কাজটা করেছিল, ইউএনডিপি সাপোর্ট করেছিল গভর্নমেন্টকে। একটা ড্রাফট, এই ড্রাফটটা ইউএনডিপির পক্ষে ব্যারিস্টার সারা হোসেন করেছিলেন, হচ্ছে যে একটা ড্রাফট অ্যামেন্ডমেন্ট অফ দ্য এভিডেন্স অ্যাক্ট ফর ইনক্লুশন অফ ডিজিটাল এভিডেন্স। এবং এটা আর আলোর মুখ দেখে নেই, এই জিনিসগুলোকে কিন্তু আমরা ওইভাবে আনতে পারি। ভার্চুয়াল কোর্সটা হয়তো আগামী মাসে আর থাকবে না, কিন্তু তারপরে কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে ডিজিটালাইজেশনের দিকেই যেতে হবে, আমাদেরকে প্রযুক্তি ব্যবহার করতেই হবে। কারণ এটা মানে আমরা ইট ইজ উই ক্যানট স্টপ অ্যাক্সেস টু জাস্টিস। যত আপনি প্রযুক্তি ব্যবহার করবেন তত মানুষের অ্যাক্সেস বাড়বে। ডাজন্ট হ্যাভ টু বি ভার্চুয়াল কোর্ট, বাট ইট ক্যান বি a lot of aspects of the administration of justice that technology can be used. এটা বলে আমি শেষ। ধন্যবাদ আপনাকে। আমি ব্যারিস্টার রিজওয়ান আপা আপনার কাছে আসতে চাই, আমরা আমাদের প্রফেশন আসলে কোথায় যাচ্ছে, তাহলে আমরা কোথায় যাচ্ছি আপনি ছোট্ট করে 2 মিনিটে বলবেন। প্রফেশনে আমি যেটা বলছি যে এলিট ক্লাস এই কথাটা না, আমি বলছি যে অনেকের হাতে স্মার্টফোন আছে বা অনেকের হাতেই নেই, কারণ অনেকে স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করে না। তো এটা কালকে বিডি নিউজ 24 একটা রিপোর্ট হয়েছিল যে একজন লয়ার আরেকজনের স্মার্টফোন দিয়ে লগ ইন করেছে একটা বেইল হিয়ারিং এর জন্য। তো নিয়মটা হচ্ছে লগ ইন করলে আপনার নাম, আপনার আইডি এবং আপনার আইডি নাম্বার, আপনার নাম দিয়ে লগ ইন করতে হয়। কিন্তু পরে যখন কোর্ট ওনাকে ওই নাম্বারে নক করেছে বা SMS গেছে, ওটা কিন্তু উনি লগ আউট করতেও ভুলে গেছে এবং উনি সেটা নিয়ে কোনো মানে ফোনটা তো আরেকজন ওখানে রয়ে গেছে। তো
তো প্রবলেমটা যেটা হচ্ছে যে 5,000 টাকা ইজ নট আ বিগ থিং। কোয়েশ্চেন ইজ আমরা এই মানে যে স্মার্টফোন থাকা সত্ত্বেও আমরা এটা ব্যবহার করতে পারছি কিনা, নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ আশরাফ ভাইয়ের সাথে আমি একমত, 8 দিনে আমি কিছু বলতে পারছি না, বাট সাইমালটেনিয়াসলি আমার ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করা হোক, যাতে লয়াররা এটা মানে শিখে যে কিভাবে আমি অ্যাপিয়ার করবো। আর এখন যারা মনে করেন 2-3 হাজার টাকা ছোট, যেটা অ্যান্ড্রয়েডের ছোট মোবাইল, যেটাতে ফেসিলিটিস কম, এই ফোনগুলো যারা ব্যবহার করে, তারা চাইলেও কিন্তু এখন একটা স্মার্টফোন কিনতে পারবে না। ইটস নট এ কোয়েশ্চেন অফ মানি, ইটস এ কোয়েশ্চেন অফ অ্যাভেলেবিলিটি। এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি একটা স্মার্টফোন কিনতে পারছি কিনা। আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্যান্ডেমিক আগামী মাসে আমি কোর্ট খুলে যাবে, এটা আশা করাটাও ভুল, কারণ ইট ইজ ইনক্রিজিং। মে ইজ এ ভেরি ক্রুশিয়াল টাইম ফর আস, এবং জুনও এটার একটা এফেক্ট থাকতে পারে। এটা জুলাই আগস্ট পর্যন্ত গেলেও আমরা আশ্চর্য হব না। তো ভার্চুয়াল কোর্ট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ, বাট এটার জুরিসডিকশন আরেকটু বাড়াতে হবে। এটাতে 4 জন জাজের কাছে দিয়ে রেখেছে এটাতে, কারণ আমাদের ব্যাকলগ আছে। এখন আমরা নতুন নতুন কেস হিয়ারিং আমি নিচ্ছি, যেটা অতি জরুরি ম্যাটার বলে আমরা কনসিডার করছি, সেটা আরেকটু এলাবোরেট করা দরকার। অতি জরুরি ম্যাটার কোনগুলো, সেটা গাইডলাইন দিয়ে রাখলে আমাদের জন্য ভালো হয় এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আর মনে করেন কিছু আছে যে যেমন এনআই অ্যাক্টের মামলা 6 মাসের একটা মানে যে চেক বাউন্স করে আপনি নোটিশ দিয়ে, এখন পোস্ট অফিসে সব বন্ধ, নোটিসের পিরিয়ডটা কি হবে? সে এনআই অ্যাক্টের মামলা যখন কোর্ট খুলবে তখন। এখন হচ্ছে যে আপনার কাছে যে বা আপনার ক্লায়েন্টের কাছে যেটা খুব আর্জেন্ট, সেটা একজন জাজ সাহেবের কাছে আর্জেন্ট নাও হতে পারে। এইখানে অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভের কথাটা চলে আসে। আরেকটা হচ্ছে যে আমি কখনোই এটা সাপোর্ট করবো না যে আমাদের যে কনভেনশনাল কোর্ট সিস্টেম সেটা উঠে যাক, বাট ডিজিটালাইজেশন অলসো ইম্পর্টেন্ট। আর যেখানে ভার্চুয়াল কোর্ট, আমি প্রথমেই বলেছি এটা আমাদের একটা ভেকেশন বেঞ্চের আরো লিমিটেড ভার্সন। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমরা এটাকে আরেকটু বেটার ভাবে কিভাবে ইউজ করতে পারি, এবং আমাদের লয়ারদের এইটা অ্যাভেল করার, এই সুযোগটা অ্যাভেল করার। পুলিশ থেকে যে অবজারভেশনটা এসছে যে যখন একটা বেল পিটিশন ফাইল করা হচ্ছে, তখন কিন্তু পুলিশকে যথাযথভাবে তারা জানতে পারছে না কোন আসামির এগেনস্টে বেলটা ফাইল করা হচ্ছে। লোয়ার কোর্টে কিন্তু সেখানে একটা উপস্থিতি থাকে সরকারি আইনজীবী বা পুলিশদের একটা নলেজে থাকে, কিন্তু এখানে পুলিশের থেকে বলা হচ্ছে যে আমরা জানতে পারছি না কার বিরুদ্ধে বা কার পক্ষে বেল অ্যাপ্লিকেশনটা আসছে। সো এবং আবার রং ডকুমেন্টেশন ফাইলিং, ডকুমেন্টেশন ঠিকমতো স্ক্যান হচ্ছে না, ওভাবে ফাইল হচ্ছে বেল অ্যাপ্লিকেশনের জন্য। সো অনেকগুলো লুপহোল এখন মানে প্রচন্ড চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে আছি, বিকজ জাস্টিস ডিলেইজ জাস্টিস ডিনাইড, এটা যেরকম সত্য সেরকম কিন্তু আরেকটা ব্যাপার আছে, আপনি কিন্তু এই সময় ওই লুপহোলটা ব্যবহার করে অনেক ইনজাস্টিসও হতে পারে। সো সেটা কিন্তু কাম্য না। আমরা যেরকম আচ্ছা, আমি ক্লোজিং স্পিচের জন্য ব্যারিস্টার আশরাফুল হাদী স্যার আপনার কাছে আসবো, আপনি সংক্ষেপে 2-3 মিনিটে বলবেন, কিন্তু এর সঙ্গে আমি সাপ্লিমেন্ট একটু করতে চাই। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এসছে, সেই কোশ্চেনের উত্তর দিয়ে আপনি আপনার ক্লোজিং স্পিচটা দিবেন। ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক বলছে, while High Court struggles with fake affidavits, how can this be handled in a virtual world? হাইকোর্টে ফেক এফিডেভিটের ক্ষেত্রে সবার আগে লয়ারকে সচেতন হতে হবে। ফেক এফিডেভিট লয়ারকে বক্কা বানায় ফেক এফিডেভিট হওয়ার সম্ভাবনা কম, একদম যে হয় না তা না। সেক্ষেত্রে লয়ারকেও যেমন আগে আসতে হবে, ফেক এফিডেভিট ধরার চেষ্টা করা। ভার্চুয়াল কোর্টের ক্ষেত্রে আমার দায়িত্ববোধ আরো বেশি, আমার কাঁধে দায়িত্বটা আরো বেশি, এনশিওর করা আমার কাছে আমার ক্লায়েন্ট আমাকে কারেক্ট ফ্যাক্টস দিচ্ছে কিনা, আমাকে কারেক্ট ডকুমেন্ট দিচ্ছে কিনা, সেটা এনশিওর করার দায়িত্বটা আমার আরো বেশি বেড়ে যায়। এই দায়িত্বটা আমাকে নিতে হবে, কারণ আমি হচ্ছে জাস্টিস ডেলিভারি সিস্টেমের একটা অংশ, আমি অবিচ্ছেদ্য একটা অংশ। আমি যেহেতু আলাদা কেউ না, সে দায়িত্ব আমি নিব না কিন্তু আমি তার ফল খাবো, এটা হতে পারে না, এটা অযৌক্তিক দাবি হবে। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমাদেরকে দায়িত্ব নিয়ে বের করতে হবে আমার ক্লায়েন্ট যেন আমার মাধ্যমে আমাকে পুঁজি করে বা আমাকে ভেহিকেল হিসেবে ইউজ করে কেউ যেন ফেক এফিডেভিট দিতে না পারে, আমার পেশাকে যেন অপব্যবহার করতে না পারে কেউ। আমার সেটা ক্লার্ক হতে পারে, সেটা তদবিরকার হতে পারে, সেটা যেই হবে, সেটা দায়িত্বটা আমাদেরকে নিয়ে দেখতে হবে আমাদের প্রফেশন যেন মিসইউজ না হয়, সেটা ফিজিক্যাল কোর্ট হোক আর ভার্চুয়াল কোর্ট হোক। আমার কাছে মনে হয় ক্লোজিং এর ক্ষেত্রে যে প্রথমত ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে যেরকম বেঞ্চগুলো অনেকগুলো বাড়িয়ে দিয়েছে, 1-2 ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে এটা জন গুরুত্বপূর্ণ বা অতীব গুরুত্বপূর্ণের মধ্যে লিমিট করে দেয় নাই, কিন্তু সিভিল বেঞ্চগুলো আস্তে আস্তে করে বোধ হয় ভার্চুয়াল হোক আর ফিজিক্যাল হোক সেটা ভাইরাসে নির্ধারণ করবে পারছে কিনা পারছেন না। কারণ আপনি দেখেন আমাদের এখন আক্রান্তের সংখ্যার দিকে যে এজ গ্রুপটা বেশি এফেক্টেড হচ্ছে, সেই এজ গ্রুপ ব্র্যাকেটের ভিতরে কিন্তু এখন লয়াররা পড়ে যায়। লয়ারদের যে এজ গ্রুপ
যে ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরির সঙ্গে যে এজ গ্রুপটা এখন বেশি এফেক্টেড হচ্ছে সেই ক্যাটাগরিটা পড়ে যাচ্ছে। আর যে এজ গ্রুপে মৃত্যুর সংখ্যা হচ্ছে সেই এজ গ্রুপের ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের বিচারপতি সংখ্যাটা পড়ে যাচ্ছে। আমাদের ট্রায়াল করতে বিচারপতিরা স্টেট জাজরা হয়তো বয়সে কম, কিন্তু আপনি যদি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ লেভেলে আসেন বা সিজিএম কোর্ট লেভেলে আসেন, ওদের বয়স 50 বা 50-এর কাছাকাছি, এবং হাইকোর্ট আসলে ওনারা কেউ কেউ 60-এর কাছাকাছি। এবং সেক্ষেত্রে এসে সবারই কম বেশি হয় হৃদরোগ, না হয় ডায়াবেটিস, ইভেন লয়ারদের ভিতরেও অনেকেরই আছে। এই ক্ষেত্রে একটা রিস্ক নেওয়াটা খুব খুব ডেঞ্জারাস একটা রিস্ক নেওয়াটা। তো এইটা আমাদেরকে আস্তে আস্তে করে 8 দিনের জায়গায় 10 দিন গেলে নিশ্চয়ই আরো ম্যাচিউর হবে। আমি যে জিনিসটা লক্ষণীয়ভাবে দেখছি মিসিং, অ্যাবসেন্ট, সেটা হচ্ছে এক হচ্ছে বেঞ্চ হাইকোর্টে যেরকম বাড়াতে হবে, ডিস্ট্রিক্ট কোর্টেও আপনি সিভিল ম্যাটারগুলো অনেকগুলো দেখার বিষয়টা আছে। এখন আপাতত সিঙ্গেল বেঞ্চ দেখতেছে, আমি মনে করি ডিভিশন বেঞ্চের পক্ষে শুনানি করা সম্ভব। এটা গেল একটা। সেকেন্ডলি আমি যেটা খেয়াল করলাম, আপনার যতগুলো বার অ্যাসোসিয়েশন আছে তাদের ওয়েবসাইটে কিন্তু এই প্র্যাকটিস ডাইরেকশনস গুলো এবং টিউটোরিয়ালস গুলো নাই। আমি বসে বসে কালকে রাতে দেখছিলাম, আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, চিটং বার অ্যাসোসিয়েশন, এরকম ঢাকা বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট দেখছিলাম। সেই বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটস গুলোতে কিন্তু এই প্র্যাকটিস ডাইরেকশন গুলো আমি সবার পক্ষে দেখা সম্ভব হয়নি। প্র্যাকটিস ডাইরেকশন এবং তার টিউটোরিয়াল গুলা, এই সফটওয়্যারটা এই মুহূর্তে এই ক্ষেত্রে বার কাউন্সিলের কি কোনো দায়িত্ব আছে? বার কাউন্সিল নিয়ে কথা বলতে চাই না, আমি ওপেনলি বলছি, বার কাউন্সিল নিয়ে কথাই বলতে চাই না। এটা ওপেনলি বললাম, বার কাউন্সিল নিয়ে কথা বলা এখন সময় অপচয়। তো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন মনে করি ওনাদের একটা নলেজ পুল করার দরকার, যারা সফটওয়্যারটা ব্যবহার করতে পারে, কিভাবে ডকুমেন্টটা পিডিএফ করতে হয়, কিভাবে স্ক্যান করা যায়, কিভাবে ফাইলিং করা যায়, যারা জানে না তাদেরকে যেন ওভার ফোন শিখাই দিতে পারে, কোন অ্যাপটা ডাউনলোড করলে ঠিক মতো ব্যবহার করতে পারবে, যে লগ ইন করতে পারতেছে না তাকে ওভার ফোন হেল্প করতে পারা, একটা নলেজ পুল যদি প্রত্যেকটা বার অ্যাসোসিয়েশন করতে পারে, যে যারা এই 15 জন, এই 20 জন বা এই 30 জন ভাইয়ের একটা পুল ক্রিয়েট করলাম, ভলান্টিয়ার পুল ভাই, এরা যখনই যা সম্ভব ওনাদেরকে ফোন করলে ওনারা হেল্প করবেন, ওনাদেরকে বুদ্ধি শিখাই দিবেন কিভাবে করতে হয়, আপনি সই করে কিভাবে স্ক্যানারে এটা আনবেন, কিভাবে পিডিএফ করবেন, প্রিন্ট না নিয়ে কিভাবে করা সম্ভব, সেটা একটা। আর 3 নম্বর, এদের ওয়েবসাইটের ভিতরেও কিন্তু আমি খেয়াল করলাম কারোরই ওয়েবসাইট কিন্তু আপডেট করেনি, মিনিং আপনার প্র্যাকটিস ডাইরেকশন গুলো নাই, আপনি টিউটোরিয়াল গুলো নাই, কিভাবে করার দরকার সেটা নাই, কার কাছে সাহায্য চাইবে না জানলে সেটা করার জানে না, অনেকে জানেও না যে মাইকোর্ট যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আপনার সমস্যা ফেস করলে কি সমস্যা সেটা জানানোর জন্য ফোন নাম্বারও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, যাতে করে আপনি সমস্যাটা জানাবেন, এই 8 দিন আমি কি কি সমস্যা ফেস করছি, তখন তারা সেই সিস্টেমটা ডেভেলপ করতে, ইমপ্রুভ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ওনারা পারবেন। আমি মনে করি এটা আগিয়ে যাব, কিন্তু যখন এখন করোনা এখন আবার সেকেন্ড ওয়েভ আসবে বলে শোনা যাচ্ছে, যদি আমাদের আরো 25,000 যাত্রী আসে, এটা এখন বলা মুশকিল সামনে কি হবে। তো এটা আমরা যদি এখন ভার্চুয়াল কোর্টও করতে পারছি না, ফিজিক্যাল কোর্ট করলে মৃত্যুর আশঙ্কা এবং ইনফেক্টেড হওয়ার আশঙ্কা আছে। যার একবার করোনা হয়েছে সেই বলতে পারে সে কি পরিমাণ কষ্টের প্রতি গেছে, তার হায়াত মত তখন একটা সুতার উপরে ঝুলতে থাকে, সে বেঁচে ফিরবে কি ফিরবে না। এই অবস্থায় এক একটা লয়ার এত কষ্ট করে আসার পর তাকে সেই রিস্কের মধ্যে ফেলে দেওয়াটা বোধহয় যৌক্তিক না। যখন নর্মাল কোর্ট হবে তখন নর্মাল কোর্ট চলবে। আপনাকে ধন্যবাদ স্যার। একটা ছোট্ট কমেন্ট আমি পড়তে চাই, মোহাম্মদ আমিরুল হক উনি লিখছেন, জাস্টিস নিডস টু বি ফেল্ট অলসো। এই কথার সূত্র ধরে আমি শেষ ক্লোজিং স্পিচ আমাদের অ্যাডভোকেট রাজা ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, যে আমাদের প্র্যাকটিস আমরা কোথায় যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি বলতেছি। হেভি হার্ট নিয়ে কি বলতেছি, আমাদের একটা প্র্যাকটিশনাল ম্যানুয়াল করা হয়েছে, আমার সাথে সাথে আমার 3 জন প্যানেলিস্ট এটার উপর খুব এমফাসাইজ দিচ্ছেন। আপনি যদি প্র্যাকটিস ম্যানুয়ালটা দেখেন, 80 ভাগ হচ্ছে কেরানির কাজ আর 10 ভাগ হচ্ছে আইনজীবীর কাজ, এবং আইনজীবীর গাউনটাও খুলে ফেলা হয়েছে। 80 ভাগ কেরানির কাজ। কেরানি মানে হচ্ছে কেরানি যে কিভাবে মামলা ফাইল করবে, অ্যাফিডেভিট করবে, অ্যাফিডেভিট কার দায়িত্ব, এই সমস্ত জিনিসগুলো কখনো একটা আইনজীবী দেখে না। আজকে আমাদের আইনজীবীর সংখ্যা বেড়ে যাওয়া, কোর্টগুলো রিজিট হয়ে যাওয়ার কারণে। দেখেন ভার্চুয়াল কোর্ট, এটার একটা ক্লাসিক এক্সাম্পল দেই। আমরা কিন্তু সংখ্যা তত্ত্বে বলতে গেলে খুব খুশি হচ্ছি যে 3 দিন 8 দিনে 5,000 লোককে বেল দেওয়া হয়েছে, 10,000। আমার কাছে ঢাকা জেলার একটা পার্টিকুলার থানার একটা মার্ডার কেস, খুব নৃশংস মার্ডার, সেই মার্ডার কেসের এফআইআর আসলো, 18 জন আসামি। আমাকে বললো আগাম জামিন হবে কিনা, আমি বললাম হাইকোর্ট কেন, তোমার রেগুলার বেলে পেতেও 6 থেকে 8 মাস লাগবে। কেন? হাত পা আঙ্গুল চোখ তুলে তুলে নিয়ে গেছে আসামিরা। গতকালকে রাতেবেলা আসামি মধ্যে থেকে একজন ফোন করে বলল ওরা ম্যাজিস্ট্রেট কোর্টে সারেন্ডার করে সবাই বেল পেয়ে গেছে। যেই বেল
হাইকোর্ট পর্যন্ত সাহস করি নাই, সেই বেনটা ওখানে চলে যাচ্ছে। আসলে আমরা এখন একটা নতুন প্ল্যাটফর্মে যাচ্ছি, সেটার বর্তমান কতটুকু এবিউজ হবে কেউ কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে ইন্ট্রোডিউস করে দিয়েছি, কিছু মানুষ এটার বেনিফিট পাচ্ছে। এটা কি হচ্ছে জানেন ভাই, যদি নন লয়ারদের জন্য বোঝাতে চায় তাহলে এখানে আমার একটা সুন্দর এক্সাম্পল আছে। একটা বড় ভ্যাসেল, সেই ভ্যাসেলটার মধ্যে অনেক পানি জল আটকে গেছে। আপনি এখন কি করতে পারেন জানেন? আপনি অল্টারনেটিভ রুটও করতে পারেন, আপনি এটা লিকও করে দিতে পারেন। আপনি ভ্যাসেলটা লিক করে দিলেন, আমার ভার্চুয়াল কোডটা ওপেন করে কত যে সমস্যার লিকেজ শুরু করলেন, এটা নো ওয়ান নোজ। আমি জানি টাইমের অল্পতা, আমি একটা লাস্ট স্টেটমেন্ট বলবো। অ্যাজ এ স্টুডেন্ট অফ ল এবং ওনার ছাত্র ডাইরেক্ট ছিলাম বলে জানি, জাস্টিস কৃষ্ণায়ার 1984 সনে একটা সার্ভিস ম্যাটার একটা লিজেন্ডারি স্টেটমেন্ট করছিলেন। সেই লিজেন্ডারি স্টেটমেন্টটা হচ্ছে, সো ইন ল অ্যাজ ইন লাইফ, শর্টকাট ইজ অলওয়েজ এ রং কাট। সো প্লিজ ডু নট গো ফর এ শর্টকাট। আমরা আজকে ডিজিটালাইজেশন প্রসেস, উই টেক ইউ শর্টকাট, ভার্চুয়াল কোড টেক ইউ শর্টকাট। আমাদের প্রফেশনের জন্য, ল এজ এ প্রফেশন, লিগ্যাল প্রফেশনের জন্য শর্টকাট ইজ অলওয়েজ বিন এ রং কাট। আমাদের এখানে মানুষের কষ্ট হতে পারে, ফান্ডামেন্টাল রাইটস এস্টাবলিশ করতে বছরের পর বছর লাগতে পারে। এটাই হচ্ছে নাইসিটি অফ দ্য জুডিশিয়ারি। এগুলো কোনো কেএফসির মতো না, খুব খিদে লেগেছে টাকা দিলাম, সাথে সাথে চিকেন ফ্রাই দিয়ে দিল, খেয়ে খুশি হয়ে গেলাম। নো, ইউ হ্যাভ টু গো টু দ্য বাজার। আপনি এগুলো নিতে হবে, সবকিছু করে প্যাকেজে আনতে হবে। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ আমার অন্য প্যানেলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অফকোর্স আমাদের যে ভেসেল, সেই ভেসেল লিক হবে না, এবং যারা দায়িত্বে আছেন তারা সবকিছু অবজার্ভ করছেন এবং তারা আমাদেরকে সেভ করবেন। যেটা আমাদের আজকের আলোচনা থেকে যেটা উঠে আসলো, যে প্রপার একটা ট্রেনিং আমাদের এখনো প্রয়োজন আছে, এবং এর সঙ্গে ট্রেনিং এর সঙ্গে যে প্রপার প্র্যাকটিস ম্যানুয়াল আমাদের আরো ইমপ্রুভ হওয়া দরকার। তাহলেই হয়তো বা ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমরা এই ভার্চুয়াল কোড বা ডিজিটাল কোডের ব্যাপারে আমরা ইউজ টু হব। কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সকলকেই চলতে হয়। সব ক্ষেত্রেই, চিকিৎসা বলি, শিক্ষা বলি, সব ক্ষেত্রেই কিন্তু আপনার টেকনোলজির ব্যবহার হচ্ছে, টেকনোলজির ব্যবহার হতেই হবে। তো আশা করব কোনোদিন কোনো রোবট আমাদের আইনজীবীদের অবস্থান নিয়ে নেবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের উপস্থিতির কারণে এই অনুষ্ঠান খুব প্রাণবন্ত হয়েছে। আমি আশা করি আমাদের দর্শক যারা আছেন, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের অভিভাবক এবং আমাদের সারা দেশের মানুষ দেখার যারা দেখেছেন, এবং আমাদের আইনজীবীরা সবাই উপকৃত হয়েছেন এবং সবাই আনন্দিত হয়েছেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।